আশা করি সবাই ভালো আছেন তো না? জি স্যার, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, 8 জন আছেন। আমি কি ক্লাস স্টার্ট করে দিব? আচ্ছা, সেই হিসাবে আমাদের স্টার্টিং হচ্ছে যে আমি কয়েকটা জিনিস দেখাবো। যেটা শুরুতে বললাম আমি ব্রেকে যাওয়ার আগে দিয়ে, যে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন আছে সেই প্লাগইন সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব। প্লাগইনগুলো আমরা দেখছি কিভাবে ইনস্টল করা হয়। আপনি এখন প্লাগইন ইনস্টল করতে পারবেন না? পারবেন? না জি স্যার, বললেন পারবো স্যার। পারবেন। মিস্টার আলী, আপনি গতকাল ক্লাসে ছিলেন? জি স্যার। পারবেন প্লাগইন ইনস্টল করতে? জি স্যার, পারবো স্যার। আইওয়া, আপনি যদি পারেন তাহলে সবাই পারবে ইনশাল্লাহ। ওকে, আমরা এখন আমাদের যে ওয়ার্ডপ্রেস লাস্ট ইয়েতে সেট আপ করছিলাম সেটাতে আমরা ঢুকবো। এখন অ্যাডমিনের পাসওয়ার্ড কি দেওয়া ছিল, আমি তো সেটা ভুলে গেছি। ও আচ্ছা, লগ ইন যে ছিল সেই লগ ইন অবস্থা এখন আছে, দেখেন উপরে ইউজার অ্যাডমিন ছিল, এই যে উপরে দেখেন বারটা দেখেই বুঝে যাচ্ছে যে এখন আমি লগ ইন অবস্থাতেই আছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন মনে করেন যে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তখন কি করবেন? কে বলতে পারবেন তখন কি করবেন? স্যার আপনার স্ক্রিন তো শো করতেছে না। ও আচ্ছা, এই কাহিনী। স্যার পাসওয়ার্ড ভুলে গেলে স্যার রিকভারি করতে হবে। কিভাবে করবেন? স্যার রিকভারি স্যার ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করার সময় স্যার আমি আমার রিকভারিতে স্যার আমি যে নাম্বার কিংবা যে জিমেইলটা দিয়ে রাখবো, তাহলে আমাকে প্রথমে কোথায় যেতে হবে? স্যার পাসওয়ার্ড ভুল দেখালে স্যার ওই স্যার নিচে অপশন থাকবে স্যার ফরগেট পাসওয়ার্ড, আমাকে সেটিংসে স্যার যাইতে হবে। রিকভারি অপশন। প্রথমে যেতে হবে লগ ইন পেজে, রাইট? তো লগ ইন পেজটা কি মনে আছে আপনাদের? অ্যাডমিন লগ ইন পেজ কে কে নোট করে রাখছেন আপনারা? ফেলে লিঙ্ক, তাহলে সেটা হিসাব আলাদা। কিন্তু যদি চেঞ্জ না করো তাহলে ডিফল্ট লিঙ্ক হচ্ছে যে ডোমেইন নেম, সব জায়গায় lientred.com তো হবে না, আপনার ডোমেইন নেম হবে ডোমেইন নেম /wp -admin। হ্যাঁ, এটা হচ্ছে বাই ডিফল্ট অ্যাডমিন লগ ইন লিঙ্ক। ওকে, এখানে যাওয়ার পরে আমরা কি করব, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এন্টার করব। আর ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেলে ওইখানেই আপনার একটা অপশন আছে নিচে, ফরগেট পাসওয়ার্ড। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে সেট আপ করছেন এটা, বাস হয়ে যাবে শেষ। আর ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন যদি ভুলে যান। আচ্ছা, এরপরে আরও বেশ কিছু অপশন আছে, যদি ফরগেট পাসওয়ার্ড না কাজ করে সেগুলো ভিন্ন জিনিস, টেকনিক্যাল প্রবলেম। সেগুলোর জন্য আপনারা ইন ফিউচারে আমি কিছু ভিডিও তৈরি করে দিব আপনাদেরকে, সেগুলো দেখতে পারেন, অথবা আপনার ইউটিউবে সার্চ করে বের করতে পারবেন। ঠিক আছে, এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম, wp-admin ড্যাশবোর্ডে আসার পরে একটা হচ্ছে যে দেখেন আমার এখানে নট সিকিউর দেখাচ্ছে, নট সিকিউর। এখন স্যার এসএসএল সার্টিফিকেট নাই, এই জন্যই দেখা যাচ্ছে ওটা। হ্যাঁ, SSL সার্টিফিকেট ইনস্টল করা নাই, এই জন্য নট সিকিউর দেখাচ্ছে। তাহলে এখন কি করতে হবে? SSL সার্টিফিকেটটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, SSL সার্টিফিকেটটা আমরা কিভাবে ইনস্টল করব, কেউ বলতে পারবেন? রেকর্ডিং শুরু করে দিছি এখান থেকে, এই জায়গাটাতে বোঝার দরকার আছে। এটা হচ্ছে আপনাদের ডোমেইনের কন্ট্রোল প্যানেল, যদি সেটা সি প্যানেল হয়, মাথা রেখা, যদি সি প্যানেল হয় সেটা আউটলুক এরকম। আর এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিনের প্যানেল, যেটা আপনাদেরকে এর আগে দেখাইছি, মনে আছে কিনা আমি জানি না। তো এইখানে আসার পরে এখান থেকে আপনারা SSL এর অংশগুলো দেখতে পারবেন। কোথায় আছে আমাদের SSL সাহেব, ইমেল, ম্যাট্রিক্স, এই যে SSL TLS স্ট্যাটাস সিকিউরিটির মধ্যে, ইউ ক্যান ইউজ দিস ইন্টারফেস টু ভিজিট। আচ্ছা, অটো SSL দেখেন সবগুলো অটো SSL অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তার মানে SSL অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে গিয়ে আমি যদি এটা এখন ব্রাউজ করি তাহলে কি আমারটা কি সিকিউর দেখাবে? হাবিব, রিফ্রেশ দিলে কি সিকিউর দেখাবে?
কিপ্যাডস দিলে স্যার, জি স্যার দেখান তো। না, দেখাবে না। কারণ হচ্ছে যে এইচটিটিপি এবং এইচটিটিপিএস দুটাই ইনেবল করা আছে। এইচটিটিপি হচ্ছে যে হাইপার টেক্সট টার্মিনাল প্রোটোকল, আর একটা হচ্ছে যে এইচটিটিপিএস যেটা সিকিউরড অবশ্য। এখন এইচটিটিপিএস যদি এটা সিকিউরড করতে হয় তাহলে আমরা এইচটিটিপি না, অনলি এইচটিটিপিএস দিয়ে ব্রাউজ করব। হ্যাঁ, এইচটিটিপিএস দিয়ে যদি ব্রাউজ করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, মানে ক্লায়েন্ট তো আপনার জানবে না কোনটা দিয়ে ব্রাউজ করবেন, ক্লায়েন্ট তো সে নর্মালি alientor.com মেরে দিবে, খালি ডোমেইন নেমটা মেরে দিবে, তাহলে আপনি সিকিউরিটি কিভাবে আসবে? সেই জন্য যার সাইট সে করবে কি, এইখানে এসএসএল ফোর্স করবে। এসএসএল ফোর্স করবে যে এইচটিটিপি দিয়ে যাবে, তাকে রিডাইরেক্ট করে এইচটিটিপিএস এ পাঠিয়ে দিবে। রিডাইরেক্ট মানে কি, আপনার দুইটা ঘর আছে, একটা এ আর একটা বি। এই ঘরে কেউ যদি যায়, এই ঘরের সামনে কেউ দাঁড়ায় আছে, সে বি ঘরের দিকে লোকটাকে পাঠিয়ে দিচ্ছে। সিম্পল, একদম সিম্পল। যে এইচটিটিপি দিয়ে ব্রাউজ করতে যাবে তাকে রিডাইরেক্ট করে, রিডাইরেক্ট মানে তাকে পাঠিয়ে দিবে হচ্ছে এইচটিটিপিএস এ। তো এইটা হচ্ছে যে আমরা ফোর্স করব, বাই ফোর্স এইচটিটিপিএস সে নিয়ে আসবো। যখন বাই ফোর্সে আমরা এইচটিটিপিএস এ নিয়ে আসবো তখন এইখানে সিকিউর দেখাবে। হ্যাঁ, তো চলেন, আপনার প্লাগইন আছে, এই জন্য প্লাগইন আমরা ইনস্টল করে করতে পারি, অথবা আর ডিফারেন্ট ওয়েতেও করতে পারি আমরা। এটা এসটি অ্যাক্সেস অপশন আছে, তারপর আর বিভিন্নভাবে আছে যেখান থেকে আমরা ফোর্স করে এইচটিটিপিএস এ পাঠাতে পারি। তো আপনারা যদি, যেহেতু আপনারা কোডার না বা প্রোগ্রামার না, সেহেতু আপনারা এসটি অ্যাক্সেস না, আপনাদের জন্য সহজ বুদ্ধি হচ্ছে গিয়ে প্লাগইন ইউজ করা। প্লাগইন ইউজ করেন, সেই ক্ষেত্রে প্লাগইন ইউজ করলে আপনার এটা, ওই প্লাগইন কি করবে, আপনাকে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ নিয়ে আসবে। এখন আমি প্লাগইনে ক্লিক করলাম, আমরা এসএসএলটাকে পাঠিয়ে দিব, এসএসএল এ পাঠিয়ে দিব আমরা এইচটিটিপি কে। তো এইখানে আমাদের একটা জিনিস বুঝার ব্যাপার আছে, প্লাগইন। এই প্লাগইনটা কি বলছিলাম গতকালকে? কেউ বলতে পারবেন প্লাগইন কি জিনিস? বলতে পারবেন না? স্যার ওয়ান স্যার টাইম, প্লাগইন হচ্ছে তার একটা স্যার ওয়ান কাইন্ড অফ স্যার ওই যে আমরা যে অ্যাপস গুলো ডাউনলোড করি এগুলো হচ্ছে স্যার। ওয়ান কাইন্ড অফ অ্যাপস গুলো ডাউনলোড করেন, এগুলো হচ্ছে চার। আরেকজন হাবিব জন কি বলতে নিছিল, হাবিব বলেন। আই থিঙ্ক হাবিব পারবে, নাকি সজীব, কে? স্যার এগুলো ওই যে ক্রোম ব্রাউজারে যেভাবে এক্সটেনশন অ্যাড করা হয় ওই এক্সটেনশন গুলোর মতো। দুজন তো একই উত্তরই দিলেন, এক্সটেনশনের মতো, বাট এক্সটেনশনের এখানে আপনাদেরকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। প্লাগইন হচ্ছে যে, এক্সাম্পল, সফটওয়্যার ডেভেলপার যারা আছে এরকম, অথবা ওয়েবসাইট ডেভেলপার, তারা এরকম ছোট ছোট স্ক্রিপ্ট দিয়ে সফটওয়্যার মতো করে, অথবা ছোট ছোট স্ক্রিপ্ট তৈরি করে, যে স্ক্রিপ্ট দিয়ে আপনি নির্দিষ্ট কোনো একটা কাজ করবে এইটা। তো এরকম প্লাগইন, অনেক ধরনের প্লাগইন আছে। যেমন মনে করেন আমরা এলিমেন্টর একটা প্লাগইন ইনস্টল করছিলাম, সেই প্লাগইনটার কাজ কি, ওই প্লাগইন বা ওই সফটওয়্যারটার কাজ ছিল হচ্ছে গিয়ে আপনার এখানে ভিজুয়ালি ড্র্যাগ এন্ড ড্রপ করে এডিট করা যায়, লেখে লেখে এডিট না, কোডিং করে এডিট না, সে যাতে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারে, সেই জন্য এলিমেন্টর প্লাগইনের কাজ ছিল। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনার এইচটিটিপি থেকে এইচটিটিপিএস রিডাইরেক্ট করব। তো এই এসএসএল রিডাইরেক্টের জন্য একটা প্লাগইন ইউজ করব, সেটা একটা স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। এরকম অনেক স্ক্রিপ্ট আছে ওখানে এসএসএল রিডাইরেক্টের জন্য। তো অনেক এসএসএল কিভাবে আছে, এটা কি অটোমেটিক এখানে চলে আসছে নাকি ওয়ার্ডপ্রেস কোম্পানি তৈরি করছে, কোনটা বলেন? সজীব বলেন, এই ক্লাসগুলো তো আপনার জন্যই, বলেন। জি স্যার, এই যে জি স্যার, জি স্যার কি বল, এই প্লাগইন গুলো এই ওয়ার্ডপ্রেসের এখানে কিভাবে আসলো, এটা কি অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে নাকি আপনার ওয়ার্ডপ্রেস কোম্পানি প্রোভাইড করছে? স্যার এটা যাদের কাছ থেকে হোস্টিং করা হবে স্যার, ওই হোস্টিং স্যার এমনি ওখানে প্লাগইন থাকবে স্যার, ইনস্টল করতে হবে শুধু, না, অ্যাক্টিভেট হয় নাই। অ্যাক্টিভেট। আচ্ছা শুনেন, এবার মনোযোগ দিয়ে শুনেন। প্লাগইন গুলো হচ্ছে যে, এক্সাম্পল, আপনি আপনার সুবিধার জন্য একটা প্লাগইন তৈরি করলেন, যে এই যেই প্লাগইনটার কাজ হবে একটা ডিফারেন্ট, তো আপনি সেটা চাইলে ফ্রিতে সবাইকে প্রোভাইড করতে পারেন। সেই জন্য আপনি ওয়ার্ডপ্রেসের যেই স্টোর আছে সেখানে আপনি আপলোড যদি করে দেন, তাহলে আপনার প্লাগইনটা, যদি আপনি যে অ্যাক্টিভিটিসটা চালাইলেন সেম ধরনের যদি অ্যাক্টিভিটিস অন্য কেউ পছন্দ করে, সেই ক্ষেত্রে সে আপনার প্লাগইনটা ইউজ করতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে, আপনি প্লাগইনের বিজনেস করেন, আপনি স্ক্রিপ্ট অথবা এই ছোটোখাটো সফটওয়্যার মতোগুলো তৈরি করেন, তৈরি করে ব্যবসা করেন, সেই জন্য করলেন কি, আপনি দুইভাবে করতে পারেন। এক,
আপনি এখানে কেউ যদি আপনার প্লাগইন ইনস্টল করে তাহলে সে আপনাকে পেইড বা টাকা দিয়ে আপনার কাছ থেকে স্ক্রিপ্টটা নিয়ে নিবে বলতে স্টোরের মধ্যে দেওয়া আছে, ওই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি যদি এরকম পলিসি করেন যে না আমি প্রথমে ফ্রিতে দিব, কিছু কিছু ফাংশন ফ্রিতে কাজ করবে, বাকিগুলো পেইড। যেমন মনে করেন এলিমেন্টরের মধ্যে আপনারা সবাই দেখছেন, এলিমেন্টরের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে পেইড অপশন দিয়ে রাখছে, যেগুলো অ্যাডভান্স, মানে আরও যদি আমি ভালো মতো কাজ করতে চাই সেক্ষেত্রে ওরা বলছে যে পেইড মানে প্রো। এই প্রো মানে হচ্ছে যেটা পেইড, ওইটা হচ্ছে টাকা দিয়ে কিনে নিতে হয় ফিচারটা। ক্লিয়ার? তো এই ধরনের যদি হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা ওই ধরনের প্লাগইন ইউজ করতে পারবেন, ফ্রিতে যে অংশগুলো দেওয়া আছে, অ্যালাউ করা আছে। আর বাকি অংশগুলো ফ্যাসিলিটি যদি আপনারা পাইতে চান সেক্ষেত্রে আপনাকে ওটা কিনে নিতে হবে। আচ্ছা, আর ওয়ার্ডপ্রেস কোম্পানিও বেশ কিছু প্লাগইন তৈরি করে দিয়েছে, সেটা ছোট বেশ কিছু ওদের স্টোরের মধ্যে ওরাও কিছু প্লাগইন তৈরি করে দিয়েছে যেগুলো ফ্রি। আবার এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, এটা কেউ না কেউ কোনো মানুষ ব্যক্তি এগুলো তৈরি করছে। সাধারণত হোস্টিং কোম্পানিগুলো এগুলো তৈরি করে দেয় না। যেটা সজীব বললেন সেটা হচ্ছে যে সাধারণত দেয় না। যদি হোস্টিং কোম্পানিগুলো যদি ডেভেলপার কোম্পানি হয়, যে তারা ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, সেই ক্ষেত্রে ওরা দিতে পারে তার ক্লায়েন্টের জন্য। কিন্তু এরকম ফিচার আমার জানা মতে খুব একটা কোম্পানি নাই যে তারা দেয়, আর দিলেও সেটা খুব রেয়ার। ঠিক আছে? হোস্টিং কোম্পানি তাদের হোস্টিংয়ের সাথে এগুলো ইনক্লুড করে না। এই প্লাগইনসগুলো হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে স্টোর আছে, ওয়ার্ডপ্রেস একটা বিগ একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মধ্যে স্টোর বলতে আপনাদের মোবাইলের মধ্যে যেমন প্লে স্টোর আছে, প্লে স্টোরের মধ্যে সফটওয়্যারগুলো আছে, অ্যাপসগুলো আছে, ঠিক এরকমই ওয়ার্ডপ্রেসেরও একটা স্টোর আছে। এই স্টোরের মধ্যে আপনার এই প্লাগইনস আছে, থিমস আছে, লটস অফ থিম আছে, লটস অফ প্লাগইনস আছে, এরকম আরও অনেক রকম টুলস বা বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো আপনারা ফ্রি অথবা টাকা দিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখন আসেন আমরা এসএসএলটা আমাদের ডোমেনের সাথে দিয়ে দিছে প্রোভাইডারকে বললাম যে আমাদের এই হোস্টিংটা যেটা আপনার কাছ থেকে নিছি, আপনি বলছিলেন ফ্রিতে এসএসএল দিবেন, সেই হিসাবে আমার এসএসএলটা অ্যাক্টিভ করে দেন অথবা অ্যাক্টিভ হয়ে গেছে। ফোন যখন জিজ্ঞেস করলাম সে বলল যে আপনার এখানে এসএসএল অ্যাক্টিভ করাই আছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমার এখন কি করতে হবে, আমি ইউজার হিসাবে আমাকে এটা বাই ফোর্স এসএসএলটা পাঠিয়ে দিতে হবে। ওকে, আসেন এসএসএল, শুধু এসএসএল দিয়ে সার্চ দিলে দেখেন কোনো কিছু নাই, যেহেতু এখানে কোনো কিছু অ্যাক্টিভ করা হয়নি। তাহলে চলেন প্লাগইনসে যাওয়ার পরে আমি চেক করে নিলাম। এরপর আসেন হচ্ছে অ্যাড নিউ, যেহেতু আপনি জানেন এটা আছে কি নাই, সেহেতু আমি অ্যাড নিউতে ক্লিক করছি, নতুনভাবে এটা অ্যাড করব আমি। তো এখন আমি যা সার্চ করব এসএসএল দিয়ে, এসএসএল দিয়ে সার্চ করার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্লাগইনগুলো চেক করবেন যে কি পরিমাণ প্লাগইন ইউজ হচ্ছে বা রিভিউ, এগুলো চেক কেন করবেন, এটা ইম্পর্টেন্ট। এই জন্যই প্লাগইনের মাধ্যমে অনেকে হ্যাকও করতে পারে। প্লাগইনটা হচ্ছে যে কেউ একটা স্ক্রিপ্ট তৈরি করে দিছে, সেই স্ক্রিপ্টটা গুড নাকি ব্যাড আপনি কিভাবে জানবেন? তার মানে হচ্ছে যে এটার ইউজেস ক্যাপাসিটি বা ইউজেসটা দেখে আপনারা বুঝতে পারবেন। ইউজেস বলতে কি পরিমাণ ব্যবহার হয়েছে। যেমন আমরা যদি দেখি এখানে অনেকগুলো প্লাগইন চলে আসছে এসএসএল দিয়ে সার্চ করার পর। তো এখানে একটা হচ্ছে যে ফার্স্ট থেকে রিয়েলি সিম্পল এসএসএল। তো এটার কাজ কি? রিয়েলি সিম্পল এসএসএল হচ্ছে ওদের প্লাগইনের নেম, প্লাগইন একটা নেম দিছে ওরা, তো একটা ডিসক্রিপশন দিছে, নো সেটআপ রিকোয়ার্ড, ইউ অনলি নিড অ্যান এসএসএল সার্টিফিকেট অ্যান্ড দিস প্লাগইন উইল ডু দ্য রেস্ট। মানে হচ্ছে যে আপনাকে কিছু করতে হবে না, যদি শুধুমাত্র আপনার এসএসএল সার্টিফিকেট থাকলেই হবে, বাকিটাই সিম্পল এসএসএল করে নেবে। তো এখন এখানে হচ্ছে লাস্ট আপডেট 3 উইকস অ্যাগো, এটা একটু দেখবেন যে এরা আসলে কেমন অ্যাক্টিভ, সেটা বোঝা যাচ্ছে যে না এরা 3 উইকস অ্যাগো মানে হচ্ছে যে এরা মোটামুটি অ্যাক্টিভিটিস চালায়। আর আরেকটা হচ্ছে কম্প্যাটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি তার সাথে এই প্লাগইনটা যায় কিনা, টিক চিহ্ন দেওয়া আছে এবং কম্প্যাটিবল দেওয়া আছে, তার মানে এই প্লাগইনটা পারফেক্টলি কাজ করবে। এবং এরপরে দেখেন স্টার দেওয়া আছে, 6297 জন রিভিউ দিছে, তার মানে নট ব্যাড। 5+ মিলিয়ন মানে 50 লাখের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, তার মানে 50 লাখের উপরে মানুষজনের মধ্যে অনেকেই আছে যারা অ্যাডভান্স, যারা কিনা বুঝে এটা কিনা আপনার মেলওয়্যার প্রোভাইড করে কিনা, মেলওয়্যার বা ফিশিং করে কিনা এই প্লাগইন থেকে, কোনো রকম আনওয়ান্টেড কোনো কিছু করে কিনা। যেহেতু এদের এত অ্যাক্টিভিটিস, তার মানে হচ্ছে যে এদেরটাতে আশা করা যায় যে সেটা নাই, আমরা আশা করতে পারি।
এরপর দেখেন WP encryption, one click free SSL certificate and SSL HTTPS redirect to fix insecure content। ও লিখে দিছে যে নট সিকিউর যে অপশনটা আছে এখানে, এই নট সিকিউর জায়গায় ফিক্স করে দিবে, SSL এনে দিবে। তো ওদের তার বেলায় দেখেন মাত্র 30,000 প্লাস এবং 323 জন, কোথায় 6,000 আর কোথায় 300, বুঝতে পারছেন? এদের অ্যাক্টিভিটিসটা আবার ভালোই, কারণ হচ্ছে এটা নতুন, মোটামুটি বুঝাই যাচ্ছে। লাস্ট আপডেট 2 days ago, 2 দিন আগে ওরা এই স্ক্রিপ্টটা আপডেট করছে। আর কম্পেটিবল উইথ ওয়ার্ডপ্রেস ভার্সন, ঠিক আছে। এরপরে কি আছে, WP ফোর্স SSL, এটা 128, যত যাচ্ছেন তত কমতেছে, মানে হচ্ছে যে আপনার অন্যান্যগুলো তো ভালো না, ওইগুলোর থেকে এইটা একটা আছে 1 লাখ, কিন্তু রিভিউ মাত্র 45টা দিছে। ফ্লেক্সিবল SSL ফর ক্লাউড ফ্লেয়ার। আচ্ছা, তাহলে চলে আসেন, সবচাইতে বেশি সংখ্যক ইউজ করছে আমাদের প্রথম প্লাগইনটাই। সাধারণত ওরা এই ধরনের সার্চ করে যখন আমরা নিয়ে আসি, তখন যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, ইনস্টলেশন হয়েছে, সেটাই প্রথম দিকে নিয়ে আসে। সেই সার্চের রেজাল্ট হিসাবে এটাই প্রথম দিকে আছে, রিয়েলি সিম্পল SSL। তো আমি এখন কি করব, এটা ইনস্টল করব। আমি গত ক্লাসেও দেখাইছি কিভাবে প্লাগইন ইনস্টল করা লাগে। তো আসেন, ইনস্টল ক্লিক করলাম, ইনস্টল নাও। ইনস্টলেশনের ট্রাই হচ্ছে এখানে। ইনস্টল হয়ে গেছে। এখন কি করব, এখন এই প্লাগইনটা ইনস্টল হয়েছে কিন্তু অ্যাক্টিভ হয় নাই, কিন্তু মানে এখনো চালু হয় নাই, ইনঅ্যাক্টিভ আছে। চাইলে আমরা এখানে অ্যাক্টিভেট করতে পারি, অথবা আমরা প্লাগইনের মধ্যে গিয়ে অ্যাক্টিভেট করতে পারি। প্লাগইন বলতে হচ্ছে এটা অ্যাড নিউ অপশনের মধ্যে আছি আমরা। অলমোস্ট রেডি টু মাইগ্রেট টু SSL। ওকে, গো অ্যাহেড অ্যাক্টিভ SSL। খেয়াল করেন আমাকে লগইন পেজে নিয়ে আসছে, কারণ কি, আর বাম পাশে উপরে দেখছেন এটা একটা লকের তালার ছবি চলে আসছে এবং নট সিকিউর কথাটা চলে গেছে, দেখছেন? তার মানে প্লাগইনটা সঠিকভাবে কাজ করছে এবং SSLটা ফোর্স হয়ে গেছে, নট সিকিউর কথাটা এখন আর নাই। কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছি, সেক্ষেত্রে আমাকে এখন এটা রিসেট করতে হবে। রিসেটটাও দেখে নেন কিভাবে রিসেট করতে হয়। এটা ইমেল কাজ করবে কিনা আমি তাও জানি না, ইমেল তো সেট আপ করা হয় নাই। এটা ইউজার নেম কি ছিল মনে আছে? ইউজার নেম মনে হয় অ্যাডমিনই ছিল না? জিএডমিন ছিল। আচ্ছা, লস্ট আপনি তো পাসওয়ার্ড। মনে হয় ওয়ার্ড পেজে আছে নাকি, নোটিসে লিখে রাখছিলেন? হ্যাঁ, সেটা আমি সেভ মনে করি হয়। নাই আমি। আচ্ছা, তারপরে একবার দেখি, আমি দেখে আসি এটা কিভাবে আমরা রিসেট করি। এই যে লস্ট ইউর পাসওয়ার্ডে ক্লিক করব। লস্ট ইউর পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা খুলছিলাম। গেট নিউ পাসওয়ার্ড। কি বলছে, চেক ইউর ইমেল ফর দ্য কনফার্মেশন লিঙ্ক দেন ভিজিট লগইন পেজ। ওকে, তাহলে আমরা ইমেলটা ব্রাউজ করে আসি। আমার ইমেলে আসলাম, আসার পরে দেখেন এখানে একটা ইমেল ওয়ার্ডপ্রেস থেকে আসছে, পাসওয়ার্ড রিসেট। তার মানে হচ্ছে যে ইমেলটা কাজ করছে ঠিক মতোই, সমস্যা নাই। সামওয়ান হ্যাজ রিকোয়েস্টেড এ পাসওয়ার্ড রিসেট ফর দ্য ফলোইং অ্যাকাউন্ট। ওকে, ওয়েল, এখন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন দেওয়া আছে। ইফ দিস ওয়াজ এ মিস্টেক ইগনোর দিস ইমেল, যদি এটা ভুলবশত তাহলে ইগনোর করতে বলছে ইমেলটা। আর টু রিসেট ইউর পাসওয়ার্ড ভিজিট দ্য ফলোইং অ্যাড্রেস, যদি পাসওয়ার্ড রিসেট করতে যাই তাহলে চলেন আমরা এই লিঙ্কে ক্লিক করি পাসওয়ার্ড রিসেট করার জন্য। লিঙ্কে ক্লিক করার পরে দেখেন ওরা বাই ডিফল্ট একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিছে। আমরা যদি এই পাসওয়ার্ডটা ইউজ করতে চাই তো ওয়েল, আর যদি আমরা আমাদের মতো পাসওয়ার্ড দেই, নিবে নাকি জানি না, কারণ এই পাসওয়ার্ড সেদিন নেয় না। এটা যথেষ্ট সিপ্যানেল থেকে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করার জন্য বলা হয়েছে, নিয়ে নিছে তো, ভেরি গুড। তাহলে এটা আমরা সেভ করে রাখি। না, এটা এখন আমরা লগইন পেজে যাব, এটা ক্লোজ করে দেই। লগইন পেজে গিয়ে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা দিব। স্যার সেভ করে নিন স্যার, নাহলে ওই দিনের মতো আর সেভ না হলে সমস্যা আছে। না, আমি তো পাসওয়ার্ড করে নিছি, আমি সেভ করে নিছি। আচ্ছা, দেখেন লগইন হয়ে গেছে এবং আমাদের নট সিকিউর কথাটা কি এখন আর আছে?
না স্যার। গুড। তাহলে আমাদের এসএসএল কি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এটা বাই ফোর্স নিয়ে আসতে পারছি সাকসেসফুলি, যে আমাদের এটা লক বা এসএসএল সাইনটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি কি শিখলাম? নাম্বার 1 হচ্ছে প্লাগইন কি জিনিস, কিভাবে ইনস্টল করে, এবং এক্সিস্টিং প্লাগইনগুলো যেগুলো আছে সেগুলো কিভাবে ইনঅ্যাক্টিভ করে সেটা এখন একটু দেখি। প্লাগইনের মধ্যে যাই, ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনের মধ্যে দেখেন আকিমেস এন্টি স্প্যাম, এটা অ্যাক্টিভেট লেখা আছে, আমার হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট, মানে হচ্ছে অ্যাক্টিভেট। যেটা অ্যাক্টিভেট সেটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেটা অ্যাক্টিভ, ওইটা অ্যাক্টিভিং বা ওইটা অ্যাক্টিভেট ওইটা লেখা থাকবে না। যেটা অ্যাক্টিভ সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট লেখা থাকবে, মানে ক্লিক করলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর যেটা অ্যাক্টিভেট লেখা আছে তার মানে হচ্ছে যে এটা এখন এক পর্যন্ত অ্যাক্টিভ করা হয় নাই। আর আমরা যদি এই ধরনের এই যে দুইটা আছে, এইটাকে যদি আমরা অ্যাক্টিভ করি সেটা কেমন হবে? এই প্লাগইনটা কিসের প্লাগইন? ইউজ বাই মিলিয়নস অ্যাকনেস হোয়াট এভার দিস প্রোটেক্ট ইউর ব্লগ ফ্রম স্প্যাম, এরকম দিয়ে রাখছে। অ্যাক্টিভেট যদি ক্লিক করি তখন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাক্টিভেটের প্রসিডিউর। অ্যাক্টিভেট করার পরে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে যে এই প্লাগইনটা সেট আপ করতে বলছে। প্লাগইনটা সেট আপের জন্য করে লাভ নেই, কারণ এটা হচ্ছে একটা পেইড প্লাগইন। হোয়াট এভার, আমরা আমাদের প্লাগইনে চলে আসি। দেখেন প্লাগইনে যাওয়ার পর ওইখানে ডিঅ্যাক্টিভেট লেখা থাকবে। এখন দেখেন এখন ডিঅ্যাক্টিভেট এবং সেটিং আছে, দেখছেন? এখন কিন্তু অ্যাক্টিভ কথাটা নাই, তার মানে এটা এখন অ্যাক্টিভ। আমি যদি এটাকে ডিঅ্যাক্টিভেট করতে চাই এই প্লাগইনটাকে, তাহলে আমি ডিঅ্যাক্টিভেট ক্লিক করব। এখন আসতে হচ্ছে অ্যাক্টিভেট অথবা ডিলিট, মানে ডাইরেক্ট ডিলিট করতে পারবেন। আপনি যদি কোনো প্লাগইন ডিলিট করতে চান তাহলে সেটাকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট করার পরে এরপরে গিয়ে আপনি ডিলিট করতে পারবেন। তো আমি ডিঅ্যাক্টিভেট করার পরে মনে হয়েছে যে আমার এই প্লাগইনটার প্রয়োজন নাই বা ইন ফিউচার প্রয়োজন পড়বে না। যদি তাই হয়ে থাকে তাহলে আমি সেখান থেকে ডিলিট করতে পারবো। ডিলিটে ক্লিক করার পর একটা দিবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, জাস্ট করতেছে, কনফার্ম করতেছে আপনি ডিলিট করবেন কিনা, ভুলবশত যাতে ডিলিট না হয়ে যায়। ডিলিট হয়ে গেছে দেখেন। এরপরে দেখেন অল, মানে সবগুলো প্লাগইন শো করে। অ্যাক্টিভ প্লাগইন 5টা, ইনঅ্যাক্টিভ আরেকটা আছে। ইনঅ্যাক্টিভ একটা কোনটা এক আছে, এই যে হলি ডলি, হ্যাঁ সরি হ্যালো ডলি। এই হ্যালো ডলি এটা হচ্ছে একটা প্লাগইন, এটার কি প্রয়োজন আছে? যদি না থাকে তাহলে আমরা ডিলিট করে দেই। চলে গেছে। এখন একটু পরে দেখেন অ্যাক্টিভেট 5 আর ইনঅ্যাক্টিভ কথাটা নাই, চলে গেছে। আর কি অটো আপডেট ডিসেবল 5, মানে অটো আপডেট বলতে হচ্ছে যে আপডেট আছে কিন্তু এগুলাকে সরি ভুল বলছি। অটো আপডেট ডিসেবল 5 মানে 5টা প্লাগইন আছে যেগুলো অটো আপডেট দেওয়া নাই। এই যে ডান পাশে দেখেন ইনেবল অটো আপডেট, যদি আমরা অটো আপডেট দিয়ে রাখি এগুলো আপনার কিছু করতে হবে না। যখনই কোনো আপডেট আসবে, নতুন কোনো আপডেট আসবে, তারা অটোমেটিক্যালি নিজেরাই আপডেট করে নিবে নিজেদেরকে। আর যদি অটো আপডেট না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে বলা হবে যে যদি কোনো আপডেট আসে আপনার এখানে নোটিফিকেশন আসবে, ইনস্টল প্লাগইনের এখানে নাম্বার আসবে, যেমন সেটিংয়ের পাশে দেখেন 3, এরকম হচ্ছে যে আপনার নাম্বার আসবে আপডেটের জন্য। এরপর হচ্ছে যে আপনি আপডেট করে নিতে পারবেন। এখানে আপডেট একটা লেখা আসবে, আপডেটে ক্লিক করলেই, অথবা ডান পাশে বা বাম পাশে আপডেট লেখা থাকবে, ক্লিক করলে আপডেট হওয়া শুরু করবে। ঠিক আছে। এলিমেন্টরটা দেখেন আপনার এখানে সেটিংস, ডিঅ্যাক্টিভেট, গোপ্রো। এই গোপ্রো মানে হচ্ছে যে পেড ফিচারগুলোর জন্য। আচ্ছা আমি আরেকটা আছে, ওইটা এলিমেন্টর থেকেও ভালো, ওইটা আমরা একটু দেখতেছি। আমাদের প্লাগইন নিয়ে কি আমাদের কোনো কনফিউশন আছে বা প্লাগইন নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি একটু জানান। হ্যাঁ মেহেদি বলেন। না স্যার, আপাতত প্লাগইন নিয়ে সমস্যা নেই স্যার। মুন্নি বলেন। সেলটাকে আমরা বাই ফোর্সে কোডিং করি নাই, কোনো কোডিং ছাড়াই আমরা শুধুমাত্র প্লাগইন ইউজ করে আমরা এসএসএলটাকে অ্যাক্টিভ করছি। মানে এই যে বাম পাশে এটা কি খেয়াল করছেন, এখানে যে নট সিকিউর ছিল এটা খেয়াল করছিলেন আপনি? জি স্যার। তো আমি কি করছি, এইটাকে এই সিকিউর এই অপশনে আনার জন্য একটা কাজ করা লাগে, কোডিং করা লাগে, প্রোগ্রামিং করা লাগে। আমি কোনো কিছু করি নাই, আমি করছি কি প্লাগইন ইনস্টল করছি। প্লাগইনটা করছি কি এখানে কোডিং করা আছে প্লাগইনেরটার মধ্যে। প্লাগইন হচ্ছে একটা নাম, যেটা কিসের নাম, এটা একটা সফটওয়্যার মতো করে অথবা একটা স্ক্রিপ্ট লেখা আছে এটার ভিতরে, যেটা আপনি কোডিং করা লাগতো সেই কোডিংটা না করা লাগে না, এই জন্য, কারণ ওইটার ভিতরেই কোডিংটা করে দেওয়া আছে, আপনার কষ্ট করে কোডিংটা করতে হয় নাই।
আপনি শুধু অ্যাক্টিভ করে দিচ্ছেন, ইনস্টল করে দিচ্ছেন, ও নিজে নিজেই অটোমেটিক করে নিছে বাকিটা, কারণ এটার ভিতরে সেই প্রোগ্রামিংটা করা আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন প্লাগইনের কাজটা কি? না বুঝলে বলেন, আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। স্যার এখানে স্যার আমরা কোন কোন এগুলা রাখবো স্যার, আর কোনগুলা ডিলিট করে দিব? এইখানে আপনি যখন ফার্স্ট ইনস্টল করেন তখনই দেখবেন শুধুমাত্র এই একটা প্লাগইন ছিল, আর আরো দুইটা ছিল, যে দুইটা আমি মাত্র ফেলে দিছি। খেয়াল করছেন দুইটা ফেলে দিছি, যে আকিমেস্ট, জি আরেকটা হচ্ছে যে কি যেন হ্যালো ডলি, এই দুইটা ছিল বাই ডিফল্ট। এই দুইটাই থাকে, এইটা অনেক সময় নাও থাকে। এটা যেহেতু আমরা এই প্লাগইনটা আসছে, কারণ হচ্ছে আমরা সি প্যানেল থেকে আমরা অটোমেটিক ক্লিক করে নিয়ে আসছি, সেই জন্য এটা অটোমেটিক ইনস্টল হয়েছে সাইট সফটওয়্যারটা। তো এই তিনটা অথবা দুইটা থাকতে পারে বাই ডিফল্ট, বাকিগুলো কিন্তু আমি গতকাল ইনস্টল করছি, যে এলিমেন্টর, ফিউটোরিয়া এক্সট্রা, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, রিয়েলি সিম্পল এসএসএল টাস্ক ইনস্টল করছি। কেন ইনস্টল করছিলাম গতকালকে মনে আছে? এলিমেন্টরটা করছি হচ্ছে যে আমরা গ্রাফিক্যালি এডিট করার জন্য, হ্যাঁ, সাইটটাকে কাস্টমাইজ করার জন্য। আর ফিউটোরিয়া এক্সট্রা কি? এটা হচ্ছে থিমের প্লাগইন। দেখেন, এক্সট্রা অ্যাড অন ফর ফিউটোরিয়া থিম। আর এগুলা বুঝছি, কিন্তু স্যার যে আজকে যে আপনি যেটা করলেন ওটা তারপরে তো স্যার আরো দুইটাই আসছে স্যার, এই জন্য বললাম স্যার। ওইটার সাথে স্যার আরো দুইটা এই আসলো না স্যার? ওইখানে তো আরো অনেকগুলো চাইছে, অনেকগুলা বলতে হচ্ছে যে এই প্লাগইনগুলো অনেকেই ডেভেলপ করছে, যেটা বললাম, কেউ না কেউ ডেভেলপ করছে। ডেভেলপ বলতে হচ্ছে তৈরি করছে, সোজা বাংলায় তৈরি করছে, অথবা কোডিং করছে। কোডিং করে এরকম প্লাগইনটাকে এই প্লে স্টোরে যেমন আপলোড করে দেওয়ার পর আপনারা গেমস ইনস্টল করতে পারেন, ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসের স্টোরে প্লে স্টোরে আপলোড করে দিছে যে তৈরি করছে। আপলোড করে দেওয়ার পরে এই যে আপনি আমরা এটা ইউজ করতে পারতেছি। বুঝতে পারতেছেন? আপনার যেই প্লে স্টোরের মধ্যে আছে, আপনি বলতে পারেন যে তাদের লাভটা কি, তারা বিভিন্নভাবে এটার লাভটা নিতে পারে। আপনার প্লে স্টোরে যত অ্যাপস আছে সবগুলো কি পেইড? আপনি তো ফ্রি ইউজ করতেছেন না, সবগুলো থেকে কি তারা লাভবান হচ্ছে? এটা অন্যভাবে লাভবান হইতে পারে তারা। আপনার এখান থেকে ইনফরমেশনটা তারা নিতে পারে, আপনার ইনফরমেশন তারা তো গিভ অ্যান্ড টেকের মতো করে ইনফরমেশন নিতে পারে, অথবা আপনার কোনো ডাটা কালেক্ট করতে পারে। কিন্তু সাবধানে প্লাগইন ইউজ করবেন, কারণ হচ্ছে যে অনেক সময় ফিশিং কিংবা হ্যাকিংয়ের চেষ্টা করতে পারে। সেই জন্য প্লাগইন ইনস্টলেশনের সময় আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে রিভিউ কি পরিমাণ আছে, সফটওয়্যারটা কি পরিমাণ মানুষজন ইউজ করছে, তার উপর বেস করে যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ যেটা ইউজ করছে সেটা আমরা ইনস্টল করছি। বুঝতে পারছেন? জি স্যার। প্লাগইন ক্লিয়ার না আর এমন কে আছেন? ইফাত, আপনি ক্লিয়ার? স্যার আমি কে? স্যার প্লাগইনের স্যার কাজটা বুঝতে পারছি। মাকসুদা। স্যার প্লাগইনটা কেন ইনস্টল করা হয় বা এটারই কাজটা কি এটা বুঝতে পারছি, কিন্তু স্যার মানে প্লাগইনটা মানে এটা কেন প্রয়োজন হয়, মানে আমাদের কি ওয়েবসাইটটা ডেভেলপ মানে এই করার জন্য? হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, যেমন আমি যখন গতকালকে ওয়েবসাইটটা ইনস্টল করছি, করার পরে আপনার সিম্পল ওয়েবসাইট ছিল, তেমন কিছু ছিল না। পরে দেখেন আমি ওয়েবসাইটের মধ্যে দেখেন, এখন ব্রাউজ করে দেখাই দিচ্ছি। আপনার এই ওয়েবসাইটটা ইনস্টল করার পরে আপনার অনেক এই যে কন্টেন্টটা, এটা তো পরে ইনস্টল করছিলাম, ফার্স্টে ছিল অন্যরকম, তাই না? আমি একটা থিম ইনস্টল করছি, এই থিমের প্লাগইন আছে বেশ কিছু। এইটা ইনস্টল করার কারণে আমার কাজ অনেক কমায় দিচ্ছে। আমি শুধুমাত্র এই ডাটাগুলো বা লেখাগুলো চেঞ্জ করলে বা ছবিগুলো চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। আমাকে এটা এত সুন্দর করে স্ট্রাকচার কিচ্ছু করা লাগে নাই, বা স্ট্রাকচার করার যে জ্ঞান বা নলেজ আমার সেগুলো নাই, আমি সেগুলো ছাড়াই করতে পারতেছি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মাকসুদা, আপনি কোনটা বুঝেন নাই? স্যার প্লাগইনটাই স্যার মানে ভালো করে বুঝতে পারি নাই, তবে এখন ওই জুবাইর ভাই প্রশ্ন করার পর অনেকটা বুঝছি। আপনি কটার সময় জয়েন করছেন SSL ক্লাসে? এর জন্য আচ্ছা, প্র্যাকটিক্যালি গেলে তাহলে বুঝতে পারবেন, এখানে আসলে কনফিউশন কিছু না, প্র্যাকটিক্যাল ইস্যু। আচ্ছা, ঠিক আছে। হাবিব, আপনি বুঝতে পারছেন? জি স্যার। সজীব কোথায়? সজীব আসছে? সজীব, আপনার কি ক্লিয়ার প্লাগইন কি জিনিস? আপনার দেখলাম চলে গেছেন মাঝখান দিয়ে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখন বলেন তো প্লাগইনটা কি জিনিস, কে দেয়? এটা কি আপনার ওয়ার্ডপ্রেস কোম্পানি দিচ্ছে, নাকি আপনার ওই কে দিতেছে আপনাকে এই প্লাগইনটা? স্যার এটা স্যার ফ্রিতে পাওয়া যায়, তারপরে
হোস্টিং কোম্পানি থেকে মানে ওই যে হোস্টিং কেনার পরে স্যার ওই যে ওই হোস্টিং এর মধ্যে থাকে স্যার উন থেকে স্যার সেখান থেকে স্যার সার্চ দিয়ে ইনস্টল করা যায়। বলেন তো সবাই, যদি না সজীব থাকে কেন এই সেটা কথাটা স্যার আমরা বলতেছে? বলতে পারবেন আপনারা সজীব এই কথাটা কেন বলতেছে? সজীবের কথা হইছে নাকি? শুনে নাই স্যার, হ্যাঁ, আপনার কথাগুলো হয়তো শুনে নাই। স্যার প্লাগইন ব্যবহার করব ছিল না তো ক্লাসে, কই থেকে স্যার শুনবো? স্যার প্লাগইন কেন ব্যবহার করে স্যার? স্যার নেট গেছিল স্যার এই জন্য স্যার একটু দেরি হয়েছে স্যার। সজীব, প্লাগইন তো স্যার ওই যে ওয়েবসাইটটারে কিভাবে মানে ডিজাইন করা শুরু করতে প্লাগইন ইনস্টল করা হয়। সে তো বুঝতে পারছি। আপনি প্লাগইনের এই অংশটুকু, ক্লাসের প্রথম অংশটুকু আপনি শুনবেন রেকর্ডিংটা অন করে, ঠিক আছে? যেহেতু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনার জন্য এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুনে নেবেন, এগুলো দরকার আছে, বোঝার দরকার আছে। যদি আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আপনার অনেক কিছু ক্লিয়ার থাকবে না। এই সিম্পল জিনিস, এটা আপনার ক্লিয়ার না হলেও চলবে, মনে হইতে পারে, কিন্তু না, আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়েন। আপনি যেগুলো মিস করছেন সেখানে আপনার বেসিক অনেকগুলো কনসেপ্ট ছিল প্লাগইনের ব্যাপারগুলো। প্লাগইনটার একটা নাম দিছে, যেমন ভাত, ভাতের নাম কেন ভাত হয়েছে? অন্য কিছু হইতে পারতো। ভাতের কাজটা কি সেটা হচ্ছে যে ফ্যাক্ট, তাই না? ভাত কিভাবে হচ্ছে, কেন খাচ্ছি আমরা, ঠিক তেমনি প্লাগইনের নাম হচ্ছে প্লাগইন দেওয়া হয়েছে। এবং কেন প্লাগইন দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে সাধারণত প্লাগইন প্লাগ থেকে প্লাগইন এইভাবে আসতে পারে যে বড় যে মেইন কন্টেন্ট তাকে সাপোর্ট করতেছে আর একটা ছোট ছোট কন্টেন্ট দিয়ে, ছোট ছোট একটা বড় ওয়েবসাইটের জন্য সাপোর্ট নিচ্ছে, করতেছে হচ্ছে যে ছোট কন্টেন্ট বলতে ছোট ছোট স্ক্রিপ্ট কিংবা প্রোগ্রামিং করে এগুলো মেইন ওয়েবসাইটটাকে সাপোর্ট করা হচ্ছে। সেই জন্য মূলত এটার নাম প্লাগইন দেওয়া হয়েছে। আর প্লাগইনটা কি কেন হচ্ছে সেটা আপনারা ক্লিয়ার না, ক্লিয়ার হইলে বলবেন, আমি আপনাকে ইনস্টল করলাম, এটা কি নির্দিষ্ট কোনো কিছু আছে স্যার নাকি? এক্স্যাক্টলি কতগুলো প্লাগইন আপনাদের ইনস্টল করতে হবে এমন কোনো নির্দিষ্ট নাই। ডিপেন্ড, প্লাগইন ইনস্টল করবেন আপনার প্রয়োজন অনুসারে। লাখ লাখের উপরে প্লাগইন আছে, আপনারা তো প্লাগইন সব দরকার নাই। আপনার ঠিক যতটুকু দরকার ততটুকু আপনি ইউজ করবেন, যেই প্রয়োজনে দরকার। যেমন এসএসএল এর প্রয়োজন পড়ছিল আমাদের, সেজন্য আমরা এসএসএল ইনস্টল করছি। এসএসএল এর প্লাগইন দেখছেন অনেকগুলো ছিল ওইখানে, মনে আছে? 5-6টার উপর আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? প্লাগইন যখন সার্চ দিছি, তা আমরা কিন্তু সবগুলো ইনস্টল করি না, শুধুমাত্র একটা ইনস্টল করছি। কোনটা ইনস্টল করছি? যেটা রিভিউ ভালো, সবচাইতে বেশি ইনস্টল হয়েছে সেটা আমরা ইনস্টল করছি, এবং যেটা ফ্রি, যেহেতু আমরা ফ্রি ভার্সনে যেতে চাচ্ছি সেজন্য ওইটা নিছি আমরা। আর কোন প্লাগইন ইনস্টল করবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে যে যখন আপনি কাজ করবেন প্রফেশনালি তখন আপনার প্রয়োজনের উপর বেস করে। যেমন আমার এসএসএল প্রয়োজন যদি না পড়তো তাহলে আমি প্লাগইন ইনস্টল করতাম না, এসএসএল এর প্লাগইন যেটা মাত্র ইনস্টল করছি সেটা করতাম না, তাই না? যদি আমার প্রয়োজন পড়ছে বিধায় সেই ক্ষেত্রে আমি প্লাগইনটা ইনস্টল করছি। ঠিক এরকমভাবে আপনার যে সফটওয়্যার বা স্ক্রিপ্টগুলোর প্রয়োজন পড়বে বা একটা এডিশনাল কোনো কাজ যেটা কিনা প্লাগইন দ্বারা সলভ করা সম্ভব, এই ধরনের কোনো কিছু হলে সেই ক্ষেত্রে আপনি প্লাগইন ইনস্টল করবেন, এছাড়া প্রয়োজন নাই। ডেভেলপ করে দেওয়া অলরেডি ফটো গ্যালারির উপরে প্লাগইন, আপনি যদি একটা ফটো গ্যালারির উপর একটা প্লাগইন ইনস্টল করেন তাহলে আপনি কোনো ডেভেলপ কিচ্ছু করা লাগবে না, সব কিছু ওইখানে অটোমেটিক পেয়ে যাবেন, ফ্রি অফ ফটো গ্যালারি প্লাগইন পাবেন। তো সেগুলো আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নিচ্ছেন, তাহলে কি আপনার ফটো গ্যালারির ফুল ফ্যাসিলিটিসটা পাচ্ছেন আপনি। ধন্যবাদ ভাই, আমি ওয়েলকাম। বুঝতে পারছেন? জি স্যার। আমরা এই যে wpbakery.com এর মধ্যে ফ্রি একটা অপশন আছে, এখানে যাব, যাওয়ার পরে একটা নেম দিব, ইমেল অ্যাড্রেস দিব, হোয়াট টাইপ অফ বিজনেস ইউ প্ল্যান টু বিল্ড, এখানে একটা অপশন দিব ব্লগ, পার্সোনাল ওয়েবসাইট দিতে পারি আমরা, দিয়ে সাবস্ক্রাইব টু আওয়ার উইকলি নিউজ লেটার, ধন্যবাদ, আবার আসবেন, ট্রাই, ক্লিক করলাম। আচ্ছা, কি লেখছে? থ্যাংক ইউ ফর দ্য ইন্টারেস্ট, প্লিজ ফিল ইন দ্য ফর্ম অন দ্য রাইট, অ্যাক্টিভেট ইউর, প্লিজ চেক ইউর ইমেল ইনবক্স ফর ফার্দার ইনস্ট্রাকশন। ওকে, আমাকে বলছে ইমেল করে দিছে। আমরা ভিজুয়াল কম্পোজার প্লাগইনটা ইনস্টল করব, দেখি এটার ফ্যাসিলিটিস কতটুকু পাওয়া যায়। ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে গেট দ্য বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার, ওকে, ডাউনলোড, ইনস্টল, অ্যাক্টিভেট হাব, ওকে, ডাউনলোড কম্পোজার,
দেখেন ডাউনলোড করলাম আমরা একটা আউটসাইড থেকে, আমাদের যে স্টোর সেই স্টোরের কথা বলছিলাম, এখন আমরা করব আউটসাইড থেকে। আউটসাইড একটা প্লাগইন যেটা স্টোরের মধ্যে নাই, বাইরে থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল ডাউনলোড করে নিলাম। সেভ করব হচ্ছে গিয়ে freelancing student project last year tools, সেভ করে নিলাম। এখন আমরা এটাকে ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব? এই যে প্লাগইনের মধ্যে যে অ্যাড নিউ, হ্যাঁ অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউ উপরেও ছিল, একই কথা, দুইটার কাজ একই। অ্যাড নিউতে যাওয়ার পরে দেখেন এখানে আমরা সার্চ করলে বিভিন্ন অপশন আছে, দেখি ভিজুয়াল কম্পোজার সার্চ করলে আসে কিনা। ভিজুয়াল কম্পোজার, ভিজুয়াল কম্পোজার ওয়েবসাইট বিল্ডার, visualcomposer.com। আচ্ছা এই সাইটটা এখানে আছে, চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন। অথবা এখানে আপলোড। আচ্ছা আমরা করবো হচ্ছে, এটা তো নর্মাল বুঝে নিই যে ইনস্টল নাও ক্লিক করলে ইনস্টল হয়ে গেল, কিন্তু আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা বাইরের আউটসাইড প্লাগইন কিভাবে ইনস্টল করব, যদি এরকম প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কিভাবে এটা পাবো। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অ্যাড নিউতে যাওয়ার পরে এই যে আপলোড প্লাগইনে যাবেন, আপলোডে গিয়ে চুজ ফাইল দিবেন, কোথায় এটা আপলোড করছিলেন, সরি ডাউনলোড করছিলেন, ডাউনলোড করে সেভ করছিলেন, এখানে সিলেক্ট করে ইনস্টল নাওতে দেবো। আরেকটা এটা হচ্ছে ম্যানুয়াল, আরেকটা সেকেন্ড প্রসিডিওর। আরেকটা প্রসিডিওর হচ্ছে ইনস্টল নাও যদি আপনার স্টোরের মধ্যে পেয়ে যান, ওয়ার্ডপ্রেস স্টোরে যদি পেয়ে যান সেক্ষেত্রে ইনস্টল নাও ক্লিক করার পরে অ্যাক্টিভেট করলে হয়ে যাবে। আর এই ক্ষেত্রে হচ্ছে যে আমাকে আপলোড করতে হবে, আপলোড করার পরে এরপর হচ্ছে ইনস্টল দিতে হবে, ইনস্টল দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট করতে হবে। সবই ঠিক আছে, শুধু একটা স্টেপ বেশি, সেটা হচ্ছে আপলোড স্টেপটা বেশি। বাম পাশে দেখেন শো করে চলে গেছে। আচ্ছা, the upload file max exceeded the file uploaded maximum file size directive in php.ini। এটা কারণটা কি? এটা হচ্ছে যে যেহেতু নতুন সার্ভার, নতুন হোস্টিং, এইখানে ওরা ফাইল সাইজে রাখছে যে মিনিমাম সর্বোচ্চ হচ্ছে যে কত পরিমাণ ফাইল আপলোড করা যাবে, এটা হচ্ছে 4.4 MB। তো এইটা হচ্ছে অ্যালাউ করে দিতে হবে php.ini থেকে। এইটা আপনার এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন। ফেস করলে আপনারা সেক্ষেত্রে কি করবেন, ফাইল ম্যানেজার, এটা আপনাদের এডিশনাল, প্রয়োজনে আপনারা মাথায় নিতে পারেন, আর যদি মনে হয় হার্ড লাগতেছে মাথায় নেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন? এটা রিফ্রেশ দিয়ে নেন, দিয়ে আমরা নতুন করে আবার আপলোড দিব। আপলোড প্লাগইন, চুজ ফাইল, ভিজুয়াল কম্পোজার, ইনস্টল নাও। এই ক্ষেত্রে যেটা করতে হবে, আবার লগ আউট করে লগ ইন করলে ঠিক হয়ে যাবে। স্যার আমরা অপশন দেখতে পাইনি স্যার কিছুই স্যার। এই ধরনের প্রবলেম ফেস করলে, এক্সাম্পল মনে করেন যে আপনাদের এখানে আপলোডে তাও হচ্ছে না, সেক্ষেত্রে আরেকটা সলিউশন আছে। কিন্তু যদি আপনাদের হোস্টিং কোম্পানি যদি অ্যালাউ না করে, আরেকটা সলিউশন হচ্ছে যে এফটিপি দিয়ে ফাইল আপলোড করা। এফটিপি দিয়ে আপনার কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেস করবেন, করে তারপর ফাইল আপলোড করবেন।
যদি কেউ শিখতে চান পার্সোনালি আমি এটা পরে শিখিয়ে দিব, বাট এই কোর্সের আনুষঙ্গিক এইভাবে না। দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে না? এবার ঝামেলা হয়েছে কোনো? কি করা লাগছে বলেন তো? কেউ কথা বলে না। জুবায়ের জি স্যার। আপলোডিং ম্যাক্সিমাম ফাইল যে সেটা আপলোডের ক্যাপাসিটি বাড়াই 2 MB ছিল, সেটা বাড়ায় দিছি আমি। এটা 4.4 MB এর ফাইল ছিল এটা। আচ্ছা এখানে বলছে আপলোড হওয়ার পর বলছে প্লাগইন কুড নট বি অ্যাক্টিভেটেড বিকজ ইট triggered a fatal error. Composer detected issue in your platform. Your Composer dependency required the following PHP extension installed exif. পেজ স্পিডের জন্য মনে করেন যে ইমেজ জড়িত, অনেকে যদি আছে ভারী ইমেজ কয়েক মেগাবাইট এক একটা ইমেজের সাইজ, এটা তো আপনারা বুঝেন, এতটুকু তো জানেন না? জি স্যার। এই যে ইমেজের সাইজগুলো রিডিউস করে নিয়ে আসতে হবে, অথবা আপনার স্ম্যাশ করে আপনার যদি অপটিমাইজ করেন ছবিগুলোকে, তাহলে আপনার সাইজগুলো ছোট হয়ে আসবে এবং লোড হইতে কোনো সমস্যা তৈরি করবে না। বুঝতে পারছেন? আমরা যদি একটা এক্সাম্পলে যাই পেজ স্পিড অপটিমাইজেশনের জন্য, এটা দরকার নেই, ক্লোজ করে দেই। সো ভিজুয়াল কম্পোজার, স্যার হ্যালো স্যার। জি জি স্যার, একটু আগে তো বললেন স্যার ওয়েবসাইট মানে স্পিড থাকার জন্য মানে কি করতে হবে স্যার, ওটাই তো দেখাইতে চাইতেছেন তাই না স্যার? হ্যাঁ, ওয়েবসাইটের স্পিড স্লো হওয়ার অনেকগুলো রিজন থাকতে পারে, নোট করে নিতে পারেন। প্রথমে স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে যে এটা আসলে কিসের জন্য লোড নিতেছে। এটা চেক করার পরে তারপরে যে আপনি সেভাবে স্টেপ নেবেন। যদি আপনার সার্ভার ইস্যু হয়, আপনি যার কাছে সার্ভার নিচ্ছেন এটা যদি তাদের ইস্যু হয়, তাহলে আপনি ওইটা দেখতে পারবেন। আপনার টুলস আছে বেশ কিছু, ওই টুলসগুলো ফলো করলে কোত্থেকে লোড নিচ্ছে সেটা আপনার বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা। পেজ স্পিড টেস্টের জন্য টুল আছে অনেকগুলো। তো আমরা প্রথমে সাধারণত সবাই যেটা করে যে গুগলের একটা আর একটা জিটি ম্যাট্রিক্স, এই দুইটাকেই ফলো করে বেশিরভাগ, আরও আছে ওইগুলোও আপনারা ফলো করতে পারেন, বাট এই দুইটা ফলো করলে আপনাদের হয়ে যাবে। আমি আপনাকে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। জিটি ম্যাট্রিক্স এটা হচ্ছে যে পেজ স্পিড চেকার, মনে রাখেন এটা কি, পেজ স্পিড চেকার। আপনি এখানে পেজ স্পিডটা চেক করতে পারবেন। আর একটা হচ্ছে যে গুগলের যেটা, এইখানেও আপনি ওয়েবসাইটের স্পিড চেক করতে পারবেন এই দুইটা দিয়ে। আরও আছে অপশন, এই দুইটা দিয়ে আপনি চেক করতে পারবেন। আমরা এই দুইটা দিয়ে আইডিয়াল হিসাবে ধরতেছি, ধরে এই দুইটা দিয়ে কাজ করব। আমরা একটা ওয়েবসাইট নিয়ে প্রথমে একটা ওয়েবসাইট নেই, .com। এটা নিতেছি কেন একটু পরে বলতেছি। এই ওয়েবসাইটটা ওরা জিটি ম্যাট্রিক্স এবং গুগল নিয়ে কিছু কাজ করছে পেজ স্পিড বাড়ানোর জন্য। দেখেন ব্রাউজ করার সাথে সাথে চলে আসছে, খুব বেশি সময় নেয় নাই, কিন্তু এদের এখানে প্রচুর ছবিও ওরা ব্যবহার করছে। এত ছবি ব্যবহার করার পরও তারপরও কেন আসলে এত দ্রুত, সেটা নিয়ে আমরা একটু দেখি এর পেজ স্পিডটা আসলে কত। ডোমেন নেমটা নিয়ে আমরা এখানে এন্টার যদি দেই, এটা একটা অ্যানালাইজ করলাম। আরেকটা হচ্ছে জিটি ম্যাট্রিক্সের মধ্যে আরেকটা অ্যানালাইজ করব আমরা। এখানে এসে এন্টার দিব, টেস্টে ক্লিক করছি আর কি, এন্টার দিছি আর কি। এখানে এটা চলে আসছে। এরা দেখেন গুগলের মধ্যে ওরা পেজ স্পিড এই সাইটটা কি পরিমাণ নিছে, 50 থেকে 89, মানে মিডিয়াম পর্যায়ে আছে ওরা। এটা হচ্ছে মোবাইলে, এই যে বাম পাশে দেখেন মোবাইল, মাউসের কার্সরটা দেখেন মোবাইল। আর ডেস্কটপ কি অবস্থা আছে দেখে আসি। ডেস্কটপেরও 77%, নট ব্যাড, ঠিক আছে। 90 থেকে 100 হলে জাস্ট ইয়েলো কালার, মানে সবচেয়ে ভালো, কিন্তু 77%-এর মধ্যে আছে মোবাইল এবং ডেস্কটপ। কেন আছে এরা নিচে একটা রিপোর্টও দিছে এরা
কোথায় কোথায় সময় লাগতেছে, কোথায় কোথায় সময় কম লাগছে। স্পিড ইনডেক্স 7.3 সেকেন্ড, লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট 1.8 সেকেন্ড। আর একটু যদি আমরা ভেঙে ভেঙে দেখি, সেটা হচ্ছে রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম। এইখানে হচ্ছে যে সার্ভার রেসপন্স টাইম 4.12 সেকেন্ড নিতেছে। ঠিক আছে, এরা বিভিন্ন ধরনের ভেঙে ভেঙে দেখায় দিছে কোথায় কোথায় সময় লাগতেছে। এটা হচ্ছে গুগলের আর জিটি ম্যাট্রিক্সে কিছু পার্থক্য আছে। জিটি ম্যাট্রিক্সে অনেক বেশি দেখায়। দেখেন জিটি ম্যাট্রিক্সে সেম এই পেজটাই কত আছে, জিটি ম্যাট্রিক্স হচ্ছে যে 97%, অলমোস্ট 100%-এর কাছাকাছি। বুঝতে পারছেন, অলমোস্ট 100%-এর কাছাকাছি। তার মানে হচ্ছে যে এটা কোথায়, এটা হচ্ছে গিয়ে সামারিগুলো ওরা ভেঙে ভেঙে দেখায় দিচ্ছে। অনলোড টাইম, লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট, টাইম টু ইন্টারেক্টিভ, ফুললি লোডেড টাইম কত সেকেন্ড লাগছে পুরোপুরি লোড হইতে, পারফরমেন্স কোনটার কি অবস্থা, পুরো সবগুলো এখানে দেখায় দিছে। আমি অতটা ইয়ে করবো না, যেহেতু আপনাদের মাথা ঘুরাবে। যদি আপনাদের মধ্যে জি স্যার একটু দেখান। আচ্ছা, 97% হচ্ছে যে স্কোর করছে, তার মানে হচ্ছে যে স্পিডটা খুব ভালো। আর একটা হচ্ছে যে নেইল প্যাটেল হচ্ছে যে খুব নাম করছে ওরা, ও পেজ স্পিড এগুলো নিয়ে কাজ করে এবং সে এসইও নিয়েও কাজ করে। সে ইন্ডিয়ান একটা লোক। নেইল প্যাটেলের ওয়েবসাইটটা আমরা একটু চেক করব যে কি পরিমাণ ফাস্ট ওর ওয়েবসাইটটা। অ্যানালাইজ করে ক্লিক করলাম, ও অ্যানালাইজ করতেছে, করুক। আচ্ছা, প্রথমে এটা থেকে ঘুরে আসি, গুগল থেকে। নেল প্যাটেল কিন্তু খুব বিখ্যাত আপনার এই যে এসইও এইসবের কাজের জন্য। গুগলের মধ্যে র্যাঙ্কিং খুবই খারাপ, মাত্র 24। ডেস্কটপে কি অবস্থা, মাত্র 58। তার মানে আমরা বানসুরিয়া মিউসুফ যেটা দেখছি সেটা নেল প্যাটেল থেকেও ভালো দেখা যাচ্ছে, নেল প্যাটেল থেকেও ভালো কিছু করছে। আচ্ছা, আর জিটি ম্যাট্রিক্সে কি অবস্থা নেল প্যাটেলের? ওয়েবসাইটটাতে টেস্ট করতেছে, সেই সার্ভারটার লোকেশন হচ্ছে গিয়ে ভ্যাঙ্কুভার কানাডাতে। গুগল ক্রোম দিয়ে চেক করতেছে, ইউজিং গুগল ক্রোম দিয়ে চেক করা হচ্ছে। 90%। আর বানসুরি ইউসুফ ছিল কত পার্সেন্ট? 97%। ওর আবার পারফরমেন্সের দিক দিয়ে ভালো করছে বানসুরি ইউসুফ থেকেও, 73%। তাহলে এখন আপনার এই যে অপটিমাইজ করার জন্য এটা হচ্ছে চেকার, আপনার এই পেজ স্পিডটা চেক করবেন হচ্ছে যে এইভাবে আপনারা চেক করতে পারবেন। আর এই পেজ স্পিডটা কিভাবে আপনি বাড়ানোর জন্য আপনাকে যেগুলো বললাম যে স্টেপ বাই স্টেপ, যেমন মনে করেন যে একটা হচ্ছে আপনি সার্ভার যদি স্লো হয়, এটা একটা অপশন। যদি সার্ভার স্লো না হয় সেক্ষেত্রে প্রবলেমটা কার? যেমন গুগলের মধ্যে সার্ভারের অপশনটা দেখাচ্ছে, এইখানে সার্ভারের অপশন দেখাচ্ছে না, এর অন্য কারণে লোড নিচ্ছে এদের জাভাস্ক্রিপ্ট বা এই ধরনের জিনিসের কারণে ওর এটা লোড নিচ্ছে বেশি পরিমাণে। সেক্ষেত্রে যদি সার্ভারের প্রবলেম না থাকে তখন আপনাকে চেক করতে হবে আপনি যেসব প্লাগইন ইউজ করছেন সবগুলো প্লাগইন ঠিক আছে কিনা। এই প্লাগইন যদি কোনোটার কারণে স্লো হয় সেক্ষেত্রে ওই প্লাগইনটা আপনি ডিঅ্যাক্টিভেট করে ফেলতে হবে। তারপর হচ্ছে থিম যেটা ইউজ করতেছেন সেই থিমটা আসলে কতটুকু পারফেক্ট, অথবা থিমটা আসলে কতটুকু লোড নিচ্ছে, এর আসলে কোডিং এর মধ্যে জাভাস্ক্রিপ্ট বা বিভিন্ন ধরনের কোড করা আছে। যেমন আমরা যে থিমটা এখানে দেখছি, কোথায় যেন আমাদের ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটার মধ্যে আসলে দেখেন এখানে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো এই ওয়েবসাইটটা তো ডেভেলপ করছে কেউ না কেউ। তো এই ক্ষেত্রে যারা ডেভেলপ করছে
তারা এখানে জাভাস্ক্রিপ্ট, সিএসএস আর বিভিন্ন জিনিস ব্যবহার করছে। তো যেগুলো ব্যবহার করছে সেগুলো আসলে কতটুকু মানসম্মত, যদি তাদের ওইখানে ইরোর থাকে সেক্ষেত্রে আপনার পেজের স্পিড স্লো হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা অপশন, লিখে রাখেন। হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনার আরও যে কাজগুলো করা যেতে পারে অপটিমাইজেশনের জন্য, ক্লাউডফ্লেয়ার এবং হচ্ছে ক্যাশিং। এই ক্ষেত্রে যেটা করবেন, যেটা বানসুরি আমি ফার্স্টে যেটা দেখাইছি, এটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে সে বেশ কিছু ক্যাশিং ইউজ করা হয়েছে। ক্যাশিং ইউজ করার কারণে, ক্যাশিং জিনিসটা কি, আপনার মনে করেন যে এই ওয়েবসাইটটা যখন একবার কোথাও লোড নেয় দ্বিতীয়বার সময় নেবে না, সে আপনার ক্যাশ আপনার স্টোর করবে, ওইখান থেকেই সে আবার লোড নিবে, এই জন্য খুব দ্রুত এটা লোড নেয় এটা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সিডিএন যেটা সিডিএন এর পর ক্লাউডফ্লেয়ারটা কিভাবে কাজ করবে, ক্লাউডফ্লেয়ারটা কাজ করে সেটা একটু দেখা নিয়ে আসি আপনাদেরকে। cloudflare.com, এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেজ অপটিমাইজেশনের জন্য এই কাজগুলো আপনাদেরকে করা লাগবে। আচ্ছা, বানসুরি আমি ইউসুফের একটু পরিচয় দিয়ে নেই। উনি হচ্ছে যে বাংলাদেশের এয়ারপোর্টের ম্যাজিস্ট্রেট ছিলেন আগে, পরবর্তীতে উনি ম্যাজিস্ট্রেট থেকে দুদকের নাম তো শুনছেন, দুদকের একজন ডিরেক্টর হিসাবে আছেন বর্তমানে। পাশাপাশি উনি বাঁশি বাজান, টুকটাক মিউজিকের সাথে কাজ করেন এবং পাশাপাশি উনি লেখালেখি করেন। উনি বিভিন্ন গল্প টল্প লেখে আর কি। তো ওনার নিজের ব্লগ এটা আর কি, ওনার নিজের ওয়েবসাইট bansuriamisi.com দিয়ে উনি একটা ওয়েবসাইট করছে। এখানে উনি যে লেখাগুলো করে সেই লেখাগুলো এখানে বিভিন্নভাবে সুন্দর মতো এটা উনি তুলে ধরছে। মানে একজন লেখক, বেশ ভালো লেখক, লেখাগুলো মানসম্মত, খুব সুন্দর করে লেখে। তো ওনারটা দেখানোর কারণ আছে কিছু। উনি যখন এগুলো নিয়ে কাজ করে তখন উনি আমাকে ইনফর্ম করছিল, এবং এই সার্ভারটা হচ্ছে যে আমাদের কাছ থেকে নেওয়া। যখন কাজ করে ফার্স্ট টু লাস্ট সেটা আমি জানি আর কি। জানার কারণে আমি জানি যে নেল প্যাটেলটা এই জন্য দেখাইছি, নেল প্যাটেল খুব বিখ্যাত। আমার ধারণা সজীব নাম শুনছে, হাবিবও নাম শুনছে নেল প্যাটেলের, কিন্তু নেল প্যাটেল থেকে সে কিন্তু বেশ ভালো কাজ করে দেখাইছে। অথচ লোকটার কোনো ওনার এটা দেখানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই কাজগুলো উনি নিজেই করছে, অন্য কেউ করে নাই, ওনাকে হেল্প করে না এই পেজ অপটিমাইজেশনের জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা যারা ভয় পাচ্ছেন বা বলতেছেন যে বুঝতেছেন না, তাদের জন্য বলতেছি, ওনার টেকনিক্যাল নলেজ জিরো ছিল। এখন হয়তো বা কিছু নলেজ আসছে এই পেজ অপটিমাইজেশনের উপরে, কারণ উনি কিন্তু কোথাও আপনাদের মতো ট্রেনিং করে নাই, কোর্সও করে নাই। করছে কি, অনলাইনে জাস্ট সার্চ করছে পেজ অপটিমাইজেশন কিভাবে করবে, এর উপরে সার্চ করে 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 শিখছে। শিখার পরে এই নেল প্যাটেলের সাইট উনি ফলো করছে, নেল প্যাটেলের ইনস্ট্রাকশন ফলো করছে, করার পরে তারপর আরো বেশ কয়েকজন আছে, ওনাদের ইনস্ট্রাকশন ফলো করছে, করার পরে ওনার সাইটের অবস্থা বর্তমানে এখন এই অবস্থা। দেখছেন তো যে বেশ ভালো পরিমাণে ছবি আছে, ওয়েবসাইটের ডিজাইন সুন্দর, সেটা বিগ ডিল না, এক একজনের চয়েস এক এক রকম, এটা যেমনই হোক না কেন। কিন্তু এখানে যে এত ছবি দিছে, এই ছবিগুলো দেওয়ার পরেও এগুলো কিন্তু আপনার বিভিন্ন গল্প, ঠিক আছে, যে আবার বিজ্ঞাপনও দিয়ে রাখছে, দেখা যাচ্ছে বিজ্ঞাপন দিলেও আপনি সাইট স্লো হয়ে যায়, এটা মাথা রাখবেন। এটা হচ্ছে যে বিভিন্ন গল্প আকারে লেখে আর কি। দেখেন তার সোশ্যাল অ্যাক্টিভিটিস, দেখেন তার সবগুলো এইগুলোতে তার অ্যাকাউন্ট আছে এবং এইগুলোর সাথে অ্যাকাউন্ট সে লিঙ্ক করে রাখছে। তো স্যার আমি কালকে আপনাকে এটাই বলেছিলাম স্যার, যে আমার স্যার পেজ স্যার ওয়েবসাইট বানানোর পরে স্যার আমরা কিভাবে স্যার আমাদের ফেসবুক বা আদার্স সোশ্যাল মিডিয়া যেগুলো আছে স্যার এগুলো কিভাবে অ্যাড করবো স্যার? হ্যাঁ, এইটা হচ্ছে যে আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের যে ওয়েবসাইটগুলো দেখানো হয়েছে, যেমন গতকালকে ওয়েবসাইটটা কাস্টমাইজেশন দেখার জন্য আজকে কিন্তু ওই প্লাগইনটা ইনস্টল করা হয়েছে, এটার জন্য যে কিভাবে আপনার আইকনগুলো অ্যাড করবেন বা কাস্টমাইজ ফ্রন্ট পেজে, এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এরকম ফ্রন্ট পেজে থেকে আপনি কিভাবে কাজ করবেন সেটার জন্য আমি একটু পেজ অপটিমাইজেশনটা শেষ করে নেই, তারপর হচ্ছে যে আপনার বাকিগুলো দেখাচ্ছি। তো সে কি করছে, আপনার এগুলো ফলো করে কোনো প্রকারের ট্রেনিং না নিয়ে নিজে স্টাডি করে এই পর্যন্ত আসছে। আমি আবারও বলি, তার কাছে টেকনিক্যাল নলেজ জিরো ছিল এবং সে ওইখান থেকেই পর্যায়ে নিয়ে আসছে, মারাত্মক ইন্সপায়ার হওয়ার মতো জিনিস। এবং অনেস্টলি আমার থেকে পেজ অপটিমাইজেশন ভালো বুঝে, আমার যেটা মনে হয় আমার থেকে ভালো বুঝে। উনি প্রত্যেকবার আপডেট করে আর আমাকে বললেন, রাব্বি দেখেন তো কি অবস্থা। আমার কাছে আমি দেখে খুব অবাক হয়েছি যে
কি পরিমাণ তার ধৈর্য, সে রাত্রে 4টার সময় 3টার সময় আমারে নক দেয়, ফোন দেয়, 3টা 4টার সময় পর্যন্ত আমাকে নক দিচ্ছে মেসেঞ্জারের মধ্যে যে চেক করেন কি অবস্থা। মানে সে নিজে চেক করে নিজেই খুব ইন্সপায়ার হয়ে যাচ্ছে যে খুব ভালো হয়েছে কাজটা, যে সাইটটা খুব স্লোটাকে অনেক ফাস্ট করে ফেলছে। সেটা তো আপনারা দেখছেন যে ব্রাউজিতে কত কম সময় লাগে, দেখছেন না? তো ওনার কথাটা বা ওনার সাইটটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা ট্রেনিং করতেছেন, বেসিক নলেজগুলো ক্লিয়ার করলেন, আর আপনারা এখন এইখানে যদি ভয় পেয়ে যান তাহলে হইল কিছু? উনি তো কোনো ট্রেনিং বা কোনো কিছু করেন নাই। সেই জন্যই বলছি যে ধৈর্য এবং সাহস। আপনারা এখন যে সমস্যাটার মধ্যে আছেন, সাহসের সমস্যার মধ্যে আছেন, সাহসটা কম মনে হইতেছে। যে সাহসটা কি, এটা তো মারামারি করার সাহস না, এটা হচ্ছে যে আপনার ব্রেনের সাথে আপনার ব্রেন আপনাকে বলতেছে আরে দূর, এটাতে পারবি না, কি মাথা নেটওয়ার্কের উপর দেওয়া যায়, কিচ্ছু তো বুঝি না। ভাই ব্যাপারটা আসলে তা না। আপনি আপনার অভ্যাসের দ্বারা পরিচালিত হচ্ছেন কেন? আপনি আপনার অভ্যাসকে আপনার দ্বারা পরিচালিত করেন না। আপনি বুঝতেছেন না, স্বাভাবিক বুঝবেন না। উনি যখন এটা স্টাডি করা শুরু করছে, আপনি কি ধারণা স্টাডি করার সাথে সাথে বুঝে ফেলছে, সব ক্লিয়ার ফকফকা হয়ে গেছে, বুঝার সাথে সাথে উনি এটার প্রবলেম সলভ করে ফেলছে? ব্যাপারটা তো তা না। 2-3 সপ্তাহ উপরে উনি এটার পিছনে সময় দিছে, শুধু একটা জিনিসের উপর 2-3 সপ্তাহ ধরে উনি প্র্যাকটিস করছে, কাজ করছে, একবার এটা চেঞ্জ করে, একবার এটা চেঞ্জ করে, একবার হচ্ছে এটা ক্লাউডফ্লেয়ারের সাথে ইনস্টল করতেছে। এই সব কিছু জিনিস উনি একা একা করছে। তা ব্যাপারটা কিন্তু এত সহজ ব্যাপার না, খুব সাহসের ব্যাপার। যে তাকে বুঝতে হচ্ছে যে এটা নষ্ট হবে না, এই জিনিসটা তার মাথায় আছে। কিন্তু আপনি যদি বলেন যে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, এই যে এরকম ধরনের চিন্তা ভাবনার কারণে হয়েছে কি আপনাদের সাহসটা অনেক কম। আপনাদের সাহসটা যদি বাড়াইতে পারেন তাহলে আপনাদের জন্য যেগুলো বলছেন নেটওয়ার্কের উপর দিয়ে যায়, এগুলো কোনো বিগ ডিল না, আপনারা পারবেন। না পারার কোনো কারণ নাই। ওনার এক্সাম্পলটা টানার মেন কারণ হচ্ছে যে এইটাই। আপনাকে পেজ অপটিমাইজেশনের জন্য এই যে ক্লাউডফ্লেয়ার যেটা ওপেন করলাম, এই যে লগ ইন করতে হবে এখানে, অথবা যদি আপনি সাইন আপ করেন, যদি আপনি নতুন সাইটার তাহলে সাইন আপ করবেন। সাইন আপ নট এ বিগ ডিল, সিম্পলি সাইন আপ, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। দেখানোর কিছু নেই আমার কাছে, যেটা মনে হয় এর আগে আপনাদেরকে এগুলো দেখানো হয়েছে। সাইন আপ কীভাবে, সব অলমোস্ট যত রকমের সাইন আপ আছে অলমোস্ট একই রকম। ভুল বলছি আমি? জি না স্যার। সব সাইন আপ মোটামুটি একই রকম না স্যার? সব সাইন আপ, সব অ্যাকাউন্ট খুললে সব প্রায় একই রকম, খুব বেশি পার্থক্য নাই। জি স্যার। রোবট না। না, আমি রোবট না, এখন পর্যন্ত হিউম্যান আছি। এই যে লগ ইন করার পরে আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে অ্যাড এ সাইট, যদি আপনারা একটা অ্যাড এ সাইট করেন, ডোমেইন নেম দিবেন, ফর টেকনোলজি এক্সাম্পল হিসাবে দিতেছি আমি, অথবা আমরা আইলিয়ান ট্রেড নিয়ে কাজ করতেছি ওইটাই দেই। অ্যাড এ সাইট, এখানে ওদের অপশন আছে অনেকগুলো, ফ্রি, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ। বোঝানোর তো কিছু নাই, আমরা তো বুঝতেই পারতেছেন ফ্রিতেই যাবো, এতে কোনো সন্দেহ নাই। ক্লাউডফ্লেয়ার না বুঝলেও আমরা বুঝি। কি কি আছে ফ্রি ফিচারে? ডিডস অ্যাটাক মিটিগেশন, গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন আর কি, যেটা গ্লোবালি সাপোর্ট ভায়া ইমেল। সিডিএন এর ফুল মিনিং কি বলেন তো? কি বলার জন্য সজীব? সিডিএন এর ফুল মিনিং কি? কেউ কথা বলে না, না বললে বলবেন পারি না, তাও কয় না। পারি না তো। এ তো সৎসাহস আছে একই মনে, বাকিগুলো সৎসাহস নেই। যে সজীব মিয়া কিছু কয় না, বসে বসে ক্লাস করে। এই কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক হচ্ছে সিডিএন, ঠিক আছে? এই যে ফ্রিতে ক্লিক করলাম, প্রথমে ফ্রিতে ক্লিক করার সাথে সাথে কন্টিনিউটা অ্যাক্টিভ হয়ে গেল। কন্টিনিউ ক্লিক করলাম, কিভাবে একটা সাইট অ্যাড করে সেটা দেখাচ্ছি। স্যার আখি মনে এখন সব পারে, জিমেইলের ছবি পর্যন্ত উঠাই ফেলছে স্যার। আইওয়া, ওরা আসলে আমার ছেলেপেলেগুলো খুব জেন্টল, তো ভদ্র, খুব পোলাইট, এই জন্য বেয়াদবি করে নাই। আপনারা শিখাইতে যাবে কেন? আমি শিখবো, আমি অ্যাডমিশন নিব ওদের কাছে। না, ওরা আবার এসব অ্যাডমিশন নেয় না, ওরা নেয় হচ্ছে যারা আরো ভালো জানে, এরকম জানে ওলা লোকজন করে পড়ায়, অল্প জানা লোকজন করে পড়ায় না। শিখাইতে হবে বলেন।
রিকোয়েস্ট তারপর তাহলে কি হলো আমাদের এখানে সাইটটা অ্যাড করলাম, অ্যাড করার পরে দেখেন কি কি করতে হবে। রিভিউ ইউর ডিএনএস রেকর্ড, ওরা রিভিউ করতেছে 8টা এ রেকর্ড আছে, হ্যাঁ, সি নেম আছে 2টা, 1 ম্যাক্স আছে, 2 টিএক্সটি আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। কি জিনিস বুঝতে গেলে একটু মাথা নষ্ট হবে আপনাদের। এমএক্স হচ্ছে যে ইমেলের জন্য, টিএক্সটি হচ্ছে যে আপনার কোনো ফাইল ভেরিফিকেশন বা আপনার ভেরিফাই করার জন্য সাধারণত। সি নেম হচ্ছে যে নেম সার্ভার পাশাপাশি অন্য যেগুলো আছে এগুলো অ্যাড করার জন্য। এ রেকর্ড হচ্ছে যে আপনার একটা আইপিকে চেনার জন্য যে এইটা ভ্যালিড কিনা, হ্যাঁ। আচ্ছা, ওইটা হয়তো না বুঝলেও চলবে, সমস্যা নেই। এরপরে দেখেন একটু নিচে আসেন, এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে ওরা যেগুলো আছে। এখন আপনাকে যেটা করতে হবে, এইটা অ্যাড করতে হলে এই সিডিএনটা সব যেহেতু ঠিক আছে, কন্টিনিউ করেন। একটা জিনিস আপনার ইমেল নিয়ে একটা ঝামেলা হতে পারে, এই যে এমএক্স রেকর্ড দেখেন একটা ইরর আছে, এটা ঝামেলা হতে পারে। এইটার মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে যে ডিএনএস অনলি, হ্যাঁ ডিএনএস অনলি দিয়ে রাখবেন, প্রক্সি দিবেন না, হ্যাঁ প্রক্সি দেওয়ার দরকার নাই। জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন, কিচ্ছু করতে হবে না, জাস্ট কন্টিনিউ ক্লিক করার পরে সাইটটা অ্যাড করার পরে এই যে দেখেন লগ ইন টু ইউর রেজিস্টার অ্যাকাউন্ট, রিমুভ দিস নেম সার্ভার। এই যে এই নেম সার্ভারটা রিমুভ করতে বলছে, রিমুভ করে ওরা দুইটা নেম সার্ভার আছে, রিপ্লেস উইথ ক্লাউডফ্লায়ার নেম সার্ভার, খুব সুন্দর করে সহজভাবে বলে দিছে কিন্তু। রিপ্লেস উইথ ক্লাউডফ্লায়ার নেম সার্ভার, এই নেম সার্ভার দুইটা দিতে বলছে। এই দুইটা দিলে আপনার সাইটটা আপনার যথেষ্ট ফাস্ট হবে। কেন ফাস্ট হবে? এই ক্লাউডফ্লায়ার আপনার সাইটের ডাটাগুলো স্টোর করবে এবং আপনার সাইট যদি ডাউনও থাকে ক্ষেত্র বিশেষে সাইটটা শো করবে তখনও ফার্স্ট পেজটা, কন্টেন্টটা যদি আপনি সেট আপ ওইভাবে করে নেন। এই জন্য ক্লাউডফ্লায়ার কিছু সুবিধা আছে। তারপর হচ্ছে আপনার সাইটের যদি ইমেল আইপি অ্যাড্রেস যেটা থাকে সেটা কেউ পাবে না। কেন পাবে না? কারণ ওরা ওই সাইটের এগেনস্টে যে আইপি অ্যাড্রেসটা পাবে সেটা হচ্ছে ক্লাউডফ্লায়ারের আইপি অ্যাড্রেস পাবে। তার মানে হচ্ছে অ্যাটাক করাটা অত সহজ হবে না, একটু টাফ হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমরা যদি এই দুইটা নেম সার্ভার নিয়ে বসায় দেই নেম সার্ভারের জায়গায়, তাহলে দেখবেন সাইট তারপরেও কাজ করতেছে। ডান চেক নেম সার্ভার দিলে ওরা আবার চেক করে দেখবে যে নেম সার্ভারটা ঠিক আছে কিনা, আমি রিপ্লেস করছি কিনা। এখন কি আমি চেক করে চেঞ্জ করবো, এটা আপডেট করে দিব? দেন স্যার। তো আপনার কন্ট্রোল প্যানেলে ডোমেইন কন্ট্রোল প্যানেলে আসবেন, আসার পরে এখানে হচ্ছে যে দেখেন এখানে এসে আপনার নেম সার্ভারটা, এই যে দেখেন নেম সার্ভার কি দেওয়া আছে, নেম সার্ভার দেওয়া আছে এই যে এই দুইটা। দেখেন ওরা কি বলছিল, নেম সার্ভার কি দেওয়া আছে, ওরা বলছিল হচ্ছে যে ডিটারমাইন ইন রেজিস্টার নেম সার্ভার, রিমুভ দিস নেম সার্ভার। এই যে রিমুভ, এই নেম সার্ভারগুলো রিমুভ করতে বলছে। দেখেন ঠিক আছে না, এই নেম সার্ভার আর ওইখানে দেওয়া নেম সার্ভার একই না, দেখছেন? ns1cp1.datahost ns1cp1.datahost.space। তো এটা আমরা রিপ্লেস করবো হচ্ছে নেম সার্ভার 1 এর ঘরে দিব এইটা jasmine.ns.cloudflare। আমরা জেসমিন আন্টিকে নিয়ে বসায় দিব নেম সার্ভার 1 এর ঘরে। এই যে নেম সার্ভার আপডেট করবেন এখান থেকে, নেম সার্ভার এখানে এসে নেম সার্ভার 1 এর ঘরে যেটা আছে সবটা ডিলিট করে ফেলে দেন। এবার জেসমিন আন্টির নামটা এখানে বসায় দেন, হ্যাঁ। এরপর আমরা ওটা কোথায় পাবো? cp.us2.net। এটা হচ্ছে আপনারা যখন হোস্টিং নেবেন এবং ডোমেইন নেবেন তখন হচ্ছে যে আপনার এখানে থাকবে, বুঝতে পারছেন? মনে করেন যে এই alientrade.com-টা আপনার ডোমেইন হোস্টিং, আপনি কারো কাছ থেকে নিছেন, নিলে সেই হোস্টিং প্রোভাইডার বা ডোমেইন প্রোভাইডার আপনাকে হচ্ছে যে প্রোভাইড করবে এগুলো, ঠিক আছে, নেম সার্ভারগুলো। যেমন মনে করেন আপনারা নেমচিপ বা যেখান থেকে ডোমেইন নেবেন অথবা হোস্টগেট থেকে হোস্টিং নিচ্ছেন, নিলে তখন হচ্ছে যে এই নেম সার্ভারটা প্রোভাইড করতেছে হচ্ছে যে নেম সার্ভার প্রোভাইড করবে হচ্ছে যে ইয়েরা হোস্টিং কোম্পানি, যেমন হোস্টগেটর। আর যদি আপনি সেম একই কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং দুইটাই নেন, তাহলে ওই কোম্পানি আপনাকে নেম সার্ভার বলে দিবে যে আপনার নেম সার্ভার এটা। এবং চেষ্টা করবেন সবসময় যে এমন কোম্পানি থেকে হোস্টিং এবং ডোমেইন কিনবেন যে কিনা আপনাকে ডোমেইন হোস্টিং এর কন্ট্রোল প্যানেল প্রোভাইড করবে। অনেকে করবে কি, হোস্টিং এর কন্ট্রোল প্যানেল প্রোভাইড করে, ডোমেইনের কন্ট্রোল প্যানেল প্রোভাইড করে না। এই কাজ কখনো ভুল করবেন না, কারণ এই ধরনের লোকজন খুব বিপজ্জনক। এরা আপনার ক্ষেত্র বিশেষে এবং বেশিরভাগ সময় ব্ল্যাকমেল করে। কীরকম? ডোমেইন নেমটার কন্ট্রোল প্যানেল প্রোভাইড না করার কারণে যদি আপনার ডোমেইনটা খুব ভিজিটর পেয়ে যায় এবং ওয়েল নোন হয়ে যায়, সেই ক্ষেত্রে ওরা করবে কি, আপনাকে ব্ল্যাকমেল করতে পারে যে ডোমেইনটা আপনাকে দিবে না। আপনি যদি ডোমেইনটা চান তখন ওরা বলবে কি এত টাকা দেন, তাহলে আপনাকে ডোমেইনটা আমরা রিলিজ করে দিব। তার মানে হচ্ছে এটা ব্ল্যাকমেল করে টাকাটা নিচ্ছে।
তাই না? সেজন্য সবসময় মনে রাখবেন যে যেই কোম্পানি থেকে আপনারা ডোমেইন হোস্টিং কিনবেন সেই কোম্পানি আপনাকে ডোমেইন এবং হোস্টিং দুইটারই কন্ট্রোল প্যানেল প্রোভাইড করে। ক্ষেত্র বিশেষে সেটা সেম কন্ট্রোল প্যানেল হতে পারে, একই কন্ট্রোল প্যানেল থেকে দুটাই অপারেট করা যেতে পারে। এটা আপনারা চেক করে নেবেন যে ডোমেইনও ব্রাউজ করা যায় কিনা, ডোমেইনও ট্রান্সফার কিংবা আপডেট এগুলো করার অপশন আছে কিনা। হোস্টিং এরটা তো সেম, হোস্টিং এরটা কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস সাধারণত দিয়ে দেয়। ক্লিয়ার? বুঝতে পারছেন কথাগুলো? জি। আচ্ছা, নেম সার্ভার 2 হচ্ছে যে ল্যাংস্টন, এটা ল্যাংস্টন ভাইয়াকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে এসে নেম সার্ভার 2 এর ঘরে ফেলে দিলাম, ফেলে দিয়ে বসায় দিলাম, পেস্ট করলাম আপডেট নেম সার্ভারে ক্লিক করলাম। দ্য নেম সার্ভার ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি আপডেট। এখানে একটু বোঝার ব্যাপার আছে। এটা হচ্ছে যে টিটিএল ভ্যালু, এই টিটিএল ভ্যালুটা আপনার আপডেট হইতে ক্ষেত্র বিশেষে কোনো কোনো কোম্পানির জন্য 0 সেকেন্ড থেকে 48 আওয়ার্স সময় লাগতে পারে। আবার কোনো কোনো কোম্পানির জন্য এটা ইনস্ট্যান্ট আপডেট হয়ে যায়, আবার কোনো কোনো কোম্পানির জন্য আপনার 24 ঘন্টা সময় লাগতে পারে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে আপনারা একটু ইনশিওর হয়ে নেবেন কাদেরগুলো আপডেট হয় তাড়াতাড়ি, এবং অনেক সময় অধৈর্য হবেন না যে আপডেট করছি কাজ তো হইতেছে না, না এরকম মনে করার কোনো কারণ নাই। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটা হচ্ছে যে ডিএনএস বা এনএস আপডেট হইতে কিছু সময় লাগে। হ্যাঁ, আচ্ছা এটা ক্লোজ করে দেই। এবং এইখানে আমরা বলছিলাম যে ওরা বলছিল কি ডান হয়ে গেছে, চেক নেম সার্ভার চেক করতে বলছে। ওকে, চেক টু মেক শিওর দে আর কারেক্ট, দেন সেভ ইউর চেঞ্জ। ওকে, রেজিস্টার্স, এই যে ওরাও বলে দিচ্ছে কিন্তু রেজিস্টার্স মানে ডোমেইন যারা যেখান থেকে নিচ্ছেন, রেজিস্টার্স ক্যান টেক 24 hours to process name server update. You will receive an email when your site is active on Cloudflare. আচ্ছা, ডান চেক নেম সার্ভার, দেখি কি অবস্থা, আমাদেরটা কি পরিমাণ সময় নিতেছে। তো ওরা বলছে কুইক স্টার্ট গাইড, কনফিগার ইউর ডোমেইন সেটিং টু ইমপ্রুভ সিকিউরিটি, অপটিমাইজ পারফরমেন্স। এই যে দেখুন অপটিমাইজ পারফরমেন্স, আপনার সাইটের স্পিডটা পারফরমেন্স অপটিমাইজ হবে এটার কারণে, ক্লাউডফ্লেয়ার কারণে। অ্যান্ড গেট দ্য মোস্ট ফ্রম ইউর অ্যাকাউন্ট, ইমপ্রুভ সিকিউরিটি, অপটিমাইজ পারফরমেন্স, সামারি, গেট স্টার্টেড, ফিনিশ লেটার। মানে হচ্ছে আপনি পরে করতে চান, আর যদি গেট স্টার্ট দেই তাহলে এখনই করতে পারবেন। অটোমেটিক এসটিটিপি রিরাইট, এটা আছে অন করা আছে, সেভ করার দরকার নাই, আর যদি অফ থাকতো অন করে নেবেন। এটা আমরা অন করে নিলাম সেভ দিয়ে। রিডাইরেক্ট অল রিকোয়েস্ট উইথ দ্য স্কিপ এসটিটিপি টু এসটিটিপিএস। হ্যাঁ, এটা আমরা এসটিটিপি থেকে এসটিটিপিএস এ রিডাইরেক্ট করে নিলাম ক্লাউডফ্লেয়ার থেকে, আমরা এর আগে করছিলাম মেন হোস্টিং প্যানেল থেকে। তো এখানে যদি আমরা অফ করতে চাই, অফে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে যে আপনার অপটিমাইজ পারফরমেন্স, হচ্ছে সাইটের পারফরমেন্স বাড়ানোর জন্য অটো মিনিফাই, রিডিউস দ্য ফাইল সাইজ অফ সোর্স কোড অন ইউর ওয়েবসাইট। এর মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইট টিকটকে যেটা বললাম, এখানে আপনি জাভাস্ক্রিপ্ট কোড, সিএসএস, এইচটিএমএল এগুলো দিয়ে ডেভেলপ যদি করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সাধারণত এইচটিএমএল এবং সিএসএস থাকবেই, বাই ডিফল্ট থাকেই। তো হচ্ছে যে আপনার যেটা করবে যে ও অপটিমাইজেশন করবে এই পেজ স্পিডটার জন্য, আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন যেগুলো অপটিমাইজ করতে চান। সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা অপশন আছে, তিনটাই দিয়ে নিলাম, দিয়ে সেভে ক্লিক করবেন। আচ্ছা, এরপর কি ব্রডলিটা কি স্পিড আপ পেজ লোড টাইমস ফর ইউর ভিজিটর্স HTTPS ট্রাফিক বাই অ্যাপ্লাইং ব্রডলি কম্প্রেশন। এটা কি স্পিড আপ পেজ লোড টাইমস মানে আপনার ওয়েবসাইটের যে লোড হইতে যে পরিমাণ সময় নেয় সেই সময়টাকে ওরা রিডিউস করতেছে। জি বলেন স্যার, HTML টা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনারা যারা অলরেডি কোর্স করছেন তারা জানেন HTML সম্পর্কে, আপনাদের তো করানো উচিত। এবং আপনাদের যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল এই কোর্সের জন্য, তখন জিজ্ঞেস করা হয়েছিল যে HTML পারেন কিনা, জিজ্ঞেস করা হয়েছিল আপনারা? জি না স্যার। আচ্ছা, জিজ্ঞেস করেন নাই। আচ্ছা ঠিক আছে, এই HTML দিয়ে আপনারা যেটা করবেন, HTML দিয়ে আপনারা ওয়েবসাইটগুলো ডিজাইন করবেন। আপনাকে তো ওয়ান ক্লিক দিয়ে দেখাইছি, ড্র্যাগ এন্ড ড্রপ, এই জন্য HTML এর প্রয়োজন নাই আপনার এখানে। আপনার HTML বেসিক নলেজ থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নাই। উইদাউট HTML নলেজ আপনি সাইটগুলো করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, ওইভাবেই কিন্তু আমি দেখাইছি।
আপনার কোনো নলেজ থাকার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? তো আপনি অন করে দেন জি স্যার। visitors broadly the setting or change, আচ্ছা অন করে দিলাম। এরপর থেকে সেভ। আচ্ছা অলওয়েজ HTTPS redirect on, broadly off। broadly off কেন? broadly হচ্ছে যে অন হবে। সেভ। আচ্ছা broadly অন করছি। অটো মিনিফাই জেএস, জাভাস্ক্রিপ্ট দিছিলাম, জেএস মানে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, HTML অটো মিনিফাই করা হয়েছে। অলওয়েজ ইউজ HTTPS, এটা অফ কেন? খেয়াল করি নাই, সরি, তখন তো অনের মধ্যে সেভ করছিলাম। এটা হচ্ছে যে অন করে দিচ্ছি। সেভ। আমরা ওইখানে চেক করার অপশন আছে, বুঝতে পারছেন? সেভ করলেন, সেভ করার পরে সামারিতে আবার আসেন, চেক করে নিচ্ছি আমরা আবার সব ঠিক আছে কিনা। অটোমেটিক HTTPS রিরাইট অন, ওকে পারফেক্ট। অলওয়েজ ইউজ HTTPS অন, পারফেক্ট। অটো মিনিফাই জেএস, সিএসএস, HTML ঠিক আছে। ব্রডলি অন ঠিক আছে। তাহলে কি এবার আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে আপনার এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আমাদের এটা আপডেট হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা অপশন হচ্ছে কি, আপনাদেরকে দেখানো হয়েছিল কিভাবে পিং করে, মনে আছে? পিং করে কিভাবে? মনে আছে কারো? কারো মনে নেই? স্যার দেখাইছিলেন, মনে নাই? PING পিং। ইন্ডিয়া কার ওই যে অ্যাড্রেসটা লিখে দিই। হ্যাঁ, alientrade.com। alientrade.com বানানটা কি? কপি পেস্ট, এখানে পেস্ট করতে হবে রাইট বাটন দিয়ে। রাইট বাটন ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে, কোনো অপশন চাবে না। কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারবেন কমান্ড প্রম্পটে। পিং স্পেস দিয়ে এন্টার। এটা আমাদের রিপ্লাই দিচ্ছে যে আমাদের পুরাতন সার্ভারটাকেই, তার মানে হচ্ছে যে এখনো আপডেট হয় নাই। আর আপডেট হইলেও মনে করেন আমার পিসির মধ্যে দিয়ে যেহেতু আমরা এতক্ষণ ধরে কাজ করতেছি, সেজন্য আমার পিসি থেকে শো করতেছে না, আমার পিসিতে ক্যাশ ধরে রাখছে। তো আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে একটা জিনিস, আমরা এখন আরেকটা জিনিস শিখবো। আমরা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে চেক করবো যে ডিএনএসটা কোথায় কোথায় আপডেট হয়েছে। আমার এখানে তো আপডেট হয় নাই দেখাচ্ছে, তো আর কোথায় কোথায় আপডেট হয়েছে এটা চেক করবো আমরা। হ্যাঁ, ডিএনএস আপডেট চেক দিয়ে আমরা চেক করতে পারি। অনেকগুলো সাইট আছে ডিএনএস আপডেট চেক করার জন্য। ডিএনএস চেকার একটা সাইট, আর হচ্ছে হোয়াটস মাই ডিএনএস নেট, ডিএনএস চেক অ্যান্ড ডিএনএস রিপোর্ট টুলস, ওয়েব টুলস, ডিএনএস চেকার। এটা নেই, তিনটা নিছি আমরা, তিনটা নিয়ে কাজ করব। প্রথমে আমি এখানে দিব হচ্ছে গিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম, এ রেকর্ড এটা চেক করব আমরা। সার্চ, সার্চ করে দেখেন ইউনাইটেড স্টেটস নিউ ইয়র্কে, এইখানে ওরা পাইছে আগের অ্যাড্রেস, আর আমাদের এইখানে পাইছে হচ্ছে যে নতুন অ্যাড্রেস। সম্ভবত নতুন অ্যাড্রেসগুলো কি আমরা একটু চেক করি। নতুন অ্যাড্রেস অনুসারে আমাদেরকে যেই জেসমিন আপু আর লং স্ট্যান্ড যেই দুইটা দিছে, জেসমিন, এই দুটো আমরা একটু চেক করে দেখি দুইটার আইপি কি আসে। PING পিং এন্টার। এটা একটা হচ্ছে যে 172 দিয়ে শুরু, 170 দিয়ে শেষ। আর ল্যাংস্টনের আইপি অ্যাড্রেসটা কি আছে? PING পিং, এইটা হচ্ছে 172 দিয়ে শুরু, 252 দিয়ে শেষ, 64 35। আর উপরেরটা ছিল কি 172 64 32 170। ওকে, এখন এইখানে আসেন, আমরা এইটাতে দেখি এখানে কি কি আসতেছে। 170 64 32 এখানে আপডেট হয় নাই, এখানে আপডেট হয় নাই। স্যার কিভাবে বুঝলাম, স্যার কিভাবে আমরা এটা ক্লেম করতে পারবো যে এটা আপডেট হয় নাই? এই যে আমি তিনটা টেস্ট করছি, আমি আরেকটা কমান্ড প্রম্পট ওপেন করি আমি আপনাদেরকে বোঝানোর জন্য। PING পিং, এলিয়েন ট্রেডের আইপি কি ছিল মনে আছে?
এটা কপি করার সিস্টেম হচ্ছে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এন্টার দিবেন, তাহলে কমান্ড প্রম্পট থেকে কপি হয়ে যাবে। দেখেন এবার আপডেট কিভাবে বুঝবেন, এখানে পিং করার পরে রিপ্লাই ফ্রম, এই যে এটা হচ্ছে আপনার আইপি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের পুরাতন সার্ভারের আইপি ছিল, এই যে ns1cp1.8 আছে না, এটার আইপি ছিল হচ্ছে এইটা। আমরা এখন কি করতেছি, চেক করতেছি যে এই আইপিটা শো করছে 188.214.134.161, এই আইপিটাই শো করতেছে হচ্ছে যে এই যে এখানে দেখছেন, তার মানে হচ্ছে যে এটা আপডেট হয় নাই। হ্যাঁ পুরাতন আইপি। নতুন আইপি কি, নতুন আইপি হচ্ছে যে আমাদের এই যে এইখানে দেখেন পিং করছিলাম কাকে, জেসমিন এবং লংস্ট্যান্ডকে। জেসমিনের আইপি হচ্ছে যে 172, এখানে 172 দিয়ে শুরু, এটা শো করবে, আর শো করবে কোনটা 172, এটা 64 32 170 64 35 252 172, ওইটা একটাও শো করে নাই, আপডেট হয় নাই। হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের আপডেটের জন্য একটু সময় লাগবে। ওকে, এরপর আরেকটা ডোমেইন চেকার আছে, এখানে যে আমরা একটু চেক করতে পারি alientrade.com, এই রেকর্ডটা চেক করব আমরা। সার্চে ক্লিক করার পরে আমি আপনাদেরকে সবাইকে অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, যেগুলো সার্চ করে আমি বের করে আনছি। না এগুলো আপডেট হয় নাই, লাস্ট আরেকটা চেক করতেছি, এই রেকর্ড লুকআপ, রেজাল্টগুলো হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আমাদের নতুন যে আইপি অ্যাড্রেস হিসেবে আসার কথা সেগুলো এখনো আসে নাই। এটা আপডেট হতে কিছু সময় লাগবে, যখন আপডেট হয়ে যাবে তখন দেখবেন যে alientrade.com ব্রাউজ হইতে যতটুকু ফাস্ট ছিল তার থেকে আরও কিছুটা স্পিড বেড়ে যাবে। এবং আমরা স্পিড চেক করছিলাম, একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে গিয়ে গুগলের যে পেজ স্পিড আছে, এই দুই জায়গায় এইখানে যে আমরা যখন আবার alientrade.comটা দিব তখন এটার স্পিডটা আরও বেশি শো করবে, বুঝতে পারছেন, যখন এটা আপডেট হবে। এখন বর্তমানে কি অবস্থায় আছে, স্যার জি এটা আপডেট হতে থাকুক, নামাজে যাবেন না। দেখেন ডেস্কটপ সাইটের জন্য হ্যাঁ নামাজ পড়বো আমরা এখনই। ডেস্কটপ সাইটের জন্য হচ্ছে যে এটা 60% আর মোবাইলের জন্য হচ্ছে 24। আচ্ছা এটা হচ্ছে যে গুগলের মধ্যে যদি স্পিড এতটুকু থাকে তাহলে শিওর থাকেন জিটি ম্যাট্রিক্সে আরও বেশি পাবেন, জিটি ম্যাট্রিক্সে আরও অনেক বেশি পাবেন। এখানে দেখেন সার্ভার রিলেটেড কোনো কিছু নাই, তার মানে এটা সার্ভার ভালো, এটা এখন বর্তমানে যে সার্ভারে আছে। আর জিটি ম্যাট্রিক্সের কি অবস্থা, রেজাল্ট মাত্র দিল, বললাম না জিটি ম্যাট্রিক্সের স্পিড আরও বেশি দিবে, পারফরমেন্স 51 85% দিছে আপনাকে, যথেষ্ট ভালো স্পিড দিছে। আচ্ছা এখানে সার্ভার রেসপন্স টাইম হাই দিছে, সার্ভার রেসপন্স টাইম নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে আরও কমানো যায় কীভাবে, আরও কমানো যাবে। আমরা তো ক্যাশ নিয়ে এখনো কাজ করিই নাই, ক্যাশ যখন কাজ করব প্লাগ ইন ইউজ করতে পারি আমরা বিভিন্ন, যে কীরকম প্লাগ ইন। আচ্ছা নামাজের পরে ক্যাশগুলো দেখাচ্ছি। হ্যাঁ এই পেজ স্পিড অপটিমাইজেশনটা একটু শিখে নেন, কাজে দিবে আপনাদের। পারফরমেন্সটা কিন্তু আরো ভালো পাইছি তাই না আমরা, এখন এইটা আমরা আরো ভালো হিসাবে হবে যখন কিনা আমাদের এটা আপডেট হয়ে যাবে। তো এখন আসেন আমরা এগুলো ক্লোজ করে দিই, এগুলো এখন আর চেক করার দরকার নাই। আচ্ছা লিঙ্কগুলো চাইলে আপনাদেরকে দিয়ে দিই, আপনার চাইলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুইটা লিঙ্ক, এখানে তিনটা লিঙ্ক দিব টোটাল। এগুলো হচ্ছে ডিএনএস চেক করার জন্য। স্যার আজকে স্যার সবচেয়ে লম্বা ক্লাস হলো। কিরকম? 2টা থেকে 4:30 পর্যন্ত। আচ্ছা ব্রেক নাই।
আর লাগবে না, দুইটা দিলে আপনাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসলে আমরা প্লাগইনে একটু ক্যাশিং নিয়ে কাজ করব, যাতে কিনা আমরা হচ্ছে যে পেজের স্পিড অপটিমাইজ করতে পারি। সেই পেজের মধ্যে যদি কোনো ছবি থাকে সেগুলো নিয়ে আমরা একটু কাজ করব। হ্যাঁ, এটা আপডেট হোক ততক্ষণ। ক্লোজ করে দেই। ওই ক্লাউডফ্লেয়ারের আরো অনেক অপশন আছে কাজ করার মতো। আচ্ছা, এখানে এসে আমরা কি কি অপশন আছে সেগুলো নিয়ে কাজ করি। অ্যাড নিউ অপশনে যাই। প্লাগইনের মধ্যে এটা আমরা বাইরে থেকে কোনো প্লাগইন নিব না, যেহেতু আপনাদের জন্য সমস্যা হয় বুঝতে। আমরা ভিতরে প্লাগইন নিয়ে কাজ করব। তো এখন এখানে সার্চ প্লাগইন স্ম্যাশ একটা অপশন আছে। আচ্ছা, আরেকটা আছে ডাব্লিউপি ইঞ্জিন মনে হয় নাকি, জেটপ্যাক একটা আছে। জেটপ্যাক হচ্ছে ডাব্লিউপি সিকিউরিটি, ব্যাকআপ স্পিড এবং গ্রোথ, সিডিএন সবকিছু মোটামুটি আছে, এটা খারাপ না। এটা ছাড়া আর কি কি আছে, ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ এটা আছে 1 মিলিয়ন প্লাস, এটাও খারাপ না। ডাব্লিউপি অপটিমাইজেশন 1 মিলিয়ন প্লাস, এটাও। ক্লিন কম্প্রেস ক্যাশ অপটিমাইজেশন through caching, clean the database, compress image and cache your site for higher, এটা আমরা নিতে পারি, অথবা জেটপ্যাক নিতে পারি। জেটপ্যাকের কিছু আছে পেইডের অপশনগুলো। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এটা হচ্ছে মাইগ্রেশন, এটা লাগবে না। কোনটা যেন দেখলাম, ডাব্লিউপি অপটিমাইজ, এটা আমরা একটু মাথায় রাখি। আর কি কি আছে একটু দেখি। অপটিমাইজ, অপটিমি পর্যন্ত লিখি। অপটিমাইজ, এই যে অপটিমাইজ লেখাতে কি কি আসছে, optimize speed up your website by optimizing JS, CS, image including lazy load, HTML and Google fonts। এর তো বেশ ভালোই অনেক কিছুই দিচ্ছে দেখতেছি। WP অপটিমাইজেশনের মধ্যে ডাটাবেস, দুইটার মধ্যে দুই জিনিস, আমরা দুইটা চাইলে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। স্ম্যাশ যেটা সার্চ করলাম ফার্স্টে, স্ম্যাশ হচ্ছে যে এটাও বেশ ভালোই, খারাপ না। আমরা প্রথম এই দুইটা নিয়ে কাজ করি, অটো অপটিমাইজ আর একটা হচ্ছে ডাব্লিউপি অপটিমাইজ। এই দুইটাকে আমরা ইনস্টল করব। একটা হচ্ছে যে প্রথমে ইনস্টল করি এটা, গলা টলা সব শুকিয়ে গেছে। আচ্ছা, কি বলছে, থ্যাংক ইউ ইনস্টলিং অ্যান্ড অ্যাক্টিভিটি অপটিমাইজ, প্লিজ কনফিগার ইট আন্ডার সেটিং অপটিমাইজ টু স্টার্ট ইমপ্রুভিং ইউর সাইট পারফরম্যান্স। ওকে, অপটিমাইজের সেটিংসে যাব আমরা, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেটও করছি। এরপরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে যদি জাভাস্ক্রিপ্ট থাকে, অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট কোড অপটিমাইজ করতে চাচ্ছি। ডু নট এগ্রিগেট বাট ডিফার, when JS is not aggregate, all kind JS files can be deferred instead, making them non-render blocking। also এগুলো কিছু লাগবে না। might want to try this, add try catch wrapping, optimize CSS code, হ্যাঁ অপটিমাইজ করতে চাচ্ছি। enable this to include small background image in the CSS instead of generate data URLs for image, is to include small background image। inline and defer CSS above the fold CSS while loading the main, optimize CSS only after page load, this can be fully automated for different types of page। আচ্ছা, এটা আপনারা ইউজ করতে পারেন, না করতে পারেন। inlining all CSS, optimize HTML code জি করতে চাই। enable this if you want HTML comments to remain in this page, HTML comments যদি আপনারা কোনো কমেন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে, আর যদি অফ করে না ইউজ করার প্রয়োজন নাই। CDN বেস URL
enter your CDN root URL to enable to CDN for optimized files. The URL can be HTTP. আচ্ছা, এটা হচ্ছে আপনার Cloudflare এর মধ্যে আমরা CDN এর জন্য যেটা করলাম ওই লিংকটা আমরা এখানে দিতে পারি /cdn. যদি আমরা CDN এর অন্য কোনো CDN এর ইউজ করি সেক্ষেত্রে, আর যদি না থাকে তাহলে ইউজ করার প্রয়োজন নাই। cache info এর মধ্যে can we write cache folder, cache style and scripts যা আছে ওকে save change and empty cache, save change and empty cache দিলাম, cache empty করে ফেলবে আর সেভও করে ফেলবে। সেভ করলাম আমরা। ইমেজ হচ্ছে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমরা অপটিমাইজ করতে পারবো এখান থেকে। অপটিমাইজ ইমেজ ক্লিক করার পরে অপটিমাইজ ইমেজ এটা দিব, আমরা অপটিমাইজ করব ইমেজগুলোকে। অপটিমাইজ মানে হচ্ছে যে ইমেজগুলোকে শর্ট করে ফেলবে, স্মল সাইজ করে ফেলবে। ইমেজ অপটিমাইজেশন কোয়ালিটি গ্লোসি, লুজি, লুজলেস, গ্লোসি থাকুক। তারপর হচ্ছে লোড ওয়েব পি ওর এটার প্রয়োজনে ওয়েব পি যদি ফরম্যাট ইউজ করা হয় এক্সটেনশন, ওই ছবির এক্সটেনশন ইউজ করলে আপনারা ইউজ করতে পারেন এটা। লেজি লোড ইমেজ লেজি লোডিং উইল ডিলে দ্য লোডিং অফ নন ভিজিবল ইমেজ টু অ্যালাউ দ্য ব্রাউজার। আচ্ছা, যদি এমন কোন ইমেজ থাকে যেটা কিনা আপনার ভিজিবল না কিন্তু ইন্টারনালি লোড নিচ্ছে, সেই ধরনের ইমেজ হলে তারা অপটিমাইজ করবে। বলেন স্যার গ্লোসিটা স্যার এটা তো বুঝলাম না, ওইখানে যে তিনটা অপশন। আচ্ছা, সেটা হচ্ছে যে ইউ ক্যান টেস্ট কনফার্মেশন লেভেল হেয়ার, সেটার জন্য এখানে ক্লিক করবেন। তিনটা অপশন দিছে, গ্লোসি, লুজি, লুজলেস। তিনটার কাহিনী দেখতে চাইলে এখানে আসবেন। এই যে লুজলেস হচ্ছে যে ড্রপ আপ টু 55। আচ্ছা, লুজলেস এবং পার্থক্য কি এখানে দেখতে পাবেন। লুজি কম্প্রেশন, লুজি ইজ দ্য বেস্ট অপশন ফর মোস্ট ইউজার্স। দ্য ইমেজ প্রসিড উইথ লুজি algorithms are the smallest optimization. এটা হচ্ছে যে ছোট করে ফেলতেছে। আর এটা কি গ্লোসিটা কি, গ্লোসি is the best choice if you still care about Google Insight but you believe that the slight loss of page speed. এটা হচ্ছে গ্লোসি, আপনার পেজ স্পিডটা কিছু লুজ হইতে পারে কিন্তু গুগল ইনসাইটের জন্য এটা সুবিধা। আর লসলেস হচ্ছে গিয়ে অপটিমাইজড ইমেজ আর পিক্সেল বাই পিক্সেল আইডেন্টিক্যাল উইথ দ্য অরিজিনাল বাট দে অফার স্মলার সাইজ রিডাকশন। ঠিক আছে, আপনার সাইজগুলো রিডিউস করে ফেলতেছে কম্পেয়ার টু আইদার লুজি অর গ্লোসি প্রসিড ফাইলস। তো আপনার তিনটার মধ্যে যেটা প্রয়োজন মনে করবেন সেইভাবে ইউজ করতে পারবেন। আপনার যে গ্লোসি ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, তিনটার পার্থক্য বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনি যদি লুজলেসও দেন তাও কোনো সমস্যা নেই, যেটা খুশি দিতে পারেন, কিন্তু দেওয়ার আগে বুঝে নিয়ে দিয়েন। হ্যাঁ, যেটা প্রয়োজন পড়বে আপনার। আচ্ছা, এরপর হচ্ছে সেভ চেঞ্জ দেন। ইমেজগুলোকে আমরা অপটিমাইজ করে ফেললাম। ক্রিটিক্যাল সিএসএস নিয়ে আপনাদের কাজ করার প্রয়োজন নাই। এক্সট্রা এবং অপটিমাইজ মোর কি আছে দেখে আসি। আচ্ছা, গুগল ফন্টস লিভ অ্যাজ ইজ। গুগল ফন্টস যদি আমরা ওয়েবসাইটের মধ্যে ইউজ করি সেক্ষেত্রে লিভ অ্যাজ ইজ মানে যেটা যেমন আছে তেমনই থাকবে। আর যদি রিমুভ গুগল ফন্টস দিই রিমুভ করে ফেলবে। কম্বাইন অ্যান্ড লিঙ্ক ইন হেড ফন্ট লোড ফাস্ট বাট আর রেন্ডার ব্লকিং ইনক্লুড ডিসপ্লে সোয়াপ। তো এইটা হচ্ছে যে এই জিনিসগুলো বুঝতে হবে আপনাকে একটু, যেটা যেমন আছে এটা এইভাবে রাখেন। স্পিড পারফরমেন্সের জন্য আপনাকে এগুলো নিয়ে কাজ করতে হলে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে একটু স্টাডি করতে হবে। কম্বাইন অ্যান্ড লোড ফন্টস synchronously with webfonts.js। আপনাকে এগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে, কারণ আমি যদি শুধু এগুলো বুঝিয়ে দিই অনেক সময় লেগে যাবে আপনাদের। রিমুভ ইমোজিস থাকলে রিমুভ করে দিবে আর কি। ইমোজিস মানে বুঝতে পারছেন তো, ছোট ছোট ছবি যে আপনারা ব্রাউজ করার সময় অথবা চ্যাটিং করার সময় ইউজ করেন না, কান্নার ছবি, হাসির ছবি যেগুলো দেন, এই ধরনের ইমোজি যদি ইউজ করা হয় সেই ক্ষেত্রে আপনার এইখান থেকে রিমুভ করতে পারবেন। ওরা আর কি ফাস্ট করার জন্য, ওয়েবসাইট স্পিড ফাস্ট করার জন্য এখান থেকে আপনি ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন। প্রিলোড, স্পেসিফিক, রিকোয়েস্ট, হোয়াট এভার যা আছে তাই সেভ চেঞ্জ। আমি আলাদা আলাদাভাবে বুঝাই নাই, অত যেগুলো বুঝাই না ওইগুলো আপনাদের বুঝার চেষ্টা করতে নিজেরা বুঝে নিয়েন। বাকিগুলো আপনাদেরকে করতে গেলে অনেক সময় লাগবে। আমার শুধু এইটার উপরেই আপনাদের কম করলেও 2 থেকে 3টা ক্লাস নেওয়া লাগবে যদি বুঝাইতে যাই। অটো অপটিমাইজ প্রো সাপোর্ট, এগুলো হচ্ছে যে পেইড ফুল অপটিমাইজ ভিডিও কোর্স। ঠিক আছে, 50% ডিসকাউন্ট, এগুলো সব টাকা পয়সার কাহিনী, এই জন্য এখানে আসার দরকার নাই। WP রকেটটা বেশ ভালো জিনিস। আচ্ছা, আমরা তো এটা অ্যাক্টিভ করলাম, করার পর আমাদের ওয়েবসাইটে কি অবস্থা একটু দেখে আসি। আমরা একটু যদি স্পিড টেস্ট দেই,
আমরা একটু ডেস্কটপ হচ্ছে 60%, মোবাইল হচ্ছে 24%। এটাকে আমরা অ্যানালাইজ আবার করব, 60 আর 24-এ কত আসে দেখি। আর এটাতে কি অবস্থা, এটা হচ্ছে যে আপনার 85%, হ্যাঁ 85%, 51% হচ্ছে পারফরমেন্স। এটা আমরা রিটেস্ট দিই একটা এলসিবি 3.8 সেকেন্ড, টিবিটি 43 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম, সিএলএস 0.3। ওকে ওয়েল, আমরা এখন একটা এটার একটা অ্যানালাইজ দেই। গুগলটা কত ছিল, 24 আর 60, তাই না? আচ্ছা খেয়াল করেন, মোবাইলে কত ছিল, 24 ছিল, মনে আছে? এই কথা বলে না কেন? জি স্যার 24/60 ছিল, এখন হইছে কত, 38 বাড়ছে না, স্পিড বাড়ছে। জি স্যার। এবার ডেস্কটপে দেখি, ডেস্কটপে কত ছিল, 60, ডেস্কটপে কত হইছে, 72। ওয়াও, যথেষ্ট পরিমাণে স্পিড বাড়ছে, তাই না? জি স্যার। আচ্ছা এবার আমরা জিটি ম্যাট্রিক্সে চলে আসি। আমাদের কিন্তু আরো স্পিড বাড়াইতে পারবো আমাদের যদি অপটিমাইজেশন নিয়ে কাজ করি। আমরা ছোট্ট একটা ক্লাস করে অল্প একটু জেনে নিয়ে আমরা কিন্তু অপটিমাইজেশনটা দেখেন কত বাড়াইছি। এখানে কত ছিল স্ট্রাকচারে, 78 না কত যেন ছিল, 84। এখানে স্ট্রাকচারে 80%, পারফরমেন্স 34%, জিটি ম্যাট্রিক্সে কমে আসছে। আমরা এটা রিটেস্ট দিব আবার, অনেক সময় ফলস রিপোর্ট দেয়, রিটেস্ট 2-3 বার দিয়ে বুঝে নেবেন। গুগলের মধ্যে তাহলে আমাদের পেজের স্পিড থেকে অনেক বাড়ছে না? জি। এই যে আপনার এইগুলো আছে স্পিড ইনডেক্স, এটা নিয়ে কাজ করতে হবে। এখানে ওরা একটা ল্যাব ডাটা দিয়ে দেয়, এগুলো দেখে আপনাদের কাজ করতে হবে। স্পিড ইনডেক্সটা কি, এগুলো নিয়ে কাজ করে এই স্পিড ইনডেক্সের 4.9 সেকেন্ড থেকে রিডিউস করে আরো কমাবেন, তাহলে এটা বেড়ে যাবে। লার্জেস্ট কন্টেন্ট, ফুল পেইন্ট, এগুলো আছে, এগুলো নিয়ে যদি কাজ করেন, এই যে গ্রিন কালার করে ফেলবেন, তখন কি হবে, আপনার এটা পেজের স্পিড আরো অনেক বেড়ে যাবে। রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম, সার্ভার রেসপন্স টাইমটা কমানোর জন্য কি করতে হবে, আমরা তো হচ্ছে যে ক্লাউডফ্লেয়ার ইউজ করছি, ক্লাউডফ্লেয়ার থেকে আমাদের এখনো পর্যন্ত আপডেট হয় নাই। যখন আপডেট হবে এইটা আরো কমে আসবে 2.62 সেকেন্ড থেকে, বুঝতে পারছেন? সার্ভার ইমেজ ইন নেক্সট জেন ফরম্যাটস, আমরা ইমেজ স্ম্যাশ করছি, করার পরেও আমাদের অত কমে নাই, তারপরও খারাপ না, ভালো পরিমাণে কমছে। আমাদেরকে এটা নিয়ে আরো কাজ করতে হবে। যখন আমরা কাজ করব 341 থেকে 185-তে নিয়ে আসতে হবে, হলে আপনাদের স্পিড আরো অনেক অনেক বেড়ে যাবে। জিটি ম্যাট্রিক্সে দেখি, দেখেন এই যে আসছে প্রপারলি, এইবার প্রথমবার আসে নাই। কত ছিল, 84 ছিল, তাই না? 92% আসছে, 92% আসছে। তার মানে কি আমাদের পেজের স্পিড বেড়ে গেছে যথেষ্ট পরিমাণ, যদি অল্প একটু কাজ করি। আমরা যদি এটা নিয়ে আরো কাজ করি, সিডিএন প্লাস ক্লাউডফ্লেয়ার সবগুলো যদি প্রপারলি কাজ করি, প্লাগ ইন, তাহলে মনে করেন স্পিড আরো বাড়াইতে পারবো। বুঝতে পারছেন? পেজ অপটিমাইজেশন, ওয়েবসাইট অপটিমাইজেশনের ব্যাপারটা বুঝতে পারছেন? খুব কঠিন কি, কঠিন মনে হচ্ছে? কথা বলে না কেন? ট্রাই করতে কঠিন লাগতেছে স্যার, কঠিন লাগতেছে। এত কিছু বুঝার দরকার নাই, আপনি সামান্য ওই দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট, আমি কিন্তু একটা জিনিস সবাইকে বুঝাই নাই, অনেকগুলা জিনিস বুঝাইছি। তো অনেকগুলা জিনিসকে একটা বানায় ফেললে কঠিন লাগবে, আপনি ভাগ করে ফেলবেন। দেখেন আমি ক্লাস শেষে একটা কাজ করি, কি কাজ করি বলেন তো? যখন ফাইল আপলোড দেই, এখানে ডিসক্রিপশনের মধ্যে কয়েকটা কথা, একটা সেন্টেন্স লিখি, বলেন তো কি লিখি আমি? হোয়াট উই লার্ন ফ্রম টুডেজ ক্লাস, আজকের ক্লাস থেকে আমরা কি শিখছি, এটা আমি কেন লিখি এই জন্যই আমি এখানে পুরো ক্লাসটা একটা জিনিসের উপর বুঝাই নাই। আপনি কঠিন লাগতেছে কারণ পুরোটাকে আপনি একটা বানায় ফেলছেন, একটা জিনিস মনে করতেছেন। আমি এখানে অনেকগুলো পার্ট শিখাইছি, তো আপনি অনেকগুলো পার্টকে আলাদা আলাদা করেই ফেলেন না। আপনি যখন অপটিমাইজেশন শিখাইছি, সেখানে অপটিমাইজেশনের মধ্যে কি শিখাইছি, শুধুমাত্র হচ্ছে যে ক্লাউডফ্লেয়ার এটা একটা পার্ট, আর প্লাগ ইন ইনস্টল করে কি শিখাইছি আপনার ওই একটা মাত্র, দুইটা মাত্র আমি ইনস্টল, সরি একটা ইনস্টল করছি আমি, হচ্ছে যে ডাব্লিউপি, যেটা কোনটা যেন ইনস্টল করছি, একটা মাত্র প্লাগইন ইনস্টল করছি। তো এখানে তো ছোট্টই একটা পার্ট অপটিমাইজেশনের জন্য, অপটিমাইজেশনও যে জাস্ট একটা প্লাগইন ইনস্টল করছি, তো এটা কি খুব কঠিন কিছু?
প্লাগইন ইনস্টল করতে তো পারেনি, এরপর কি করছে, আমি সেটিংসে গিয়ে জাস্ট কয়েকটা টিক চিহ্ন দিয়ে দিছি। পরে ভিডিওগুলো দেখে বুঝে নেবেন কোন কোন কোথায় টিক চিহ্ন দিছি। টিক চিহ্ন দেওয়ার সময় আমি বলতেছি কেন করতেছি, টিক চিহ্ন দিছি এটা কেন, বাকিগুলো দেওয়ার দরকার নেই, সেগুলো আমি বলতেছি। ওইভাবে আপনি একটু ফলো করলে যথেষ্ট স্পিড বাড়াতে পারবেন। প্রতিটা টপিকস অনুসারে আপনি ভাগ করে ফেলেন আমার লেকচারটাকে, তাহলে আপনার কাছে সহজ মনে হবে। আর যদি তারপরেও কঠিন মনে হয় আপনারা বলবেন, ব্যক্তিগতভাবে নক দেন, আমি আপনার অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর চলেন আমাদের ওয়েবসাইটটা একটু ব্রাউজ করে আসি। প্রথমবার হয়তো বা লোড নিতে সময় লাগবে, দ্বিতীয়বার ফাস্ট হবে আরো বেশি, যেহেতু প্রথমবার ইফেক্ট পড়বে না, দ্বিতীয়বার ইফেক্ট পড়বে। পাশাপাশি আবার একটা ব্যাপার আছে, ইন্টারনেট স্পিডও কিন্তু ফাস্ট হইতে হবে। যদি ইন্টারনেট স্পিড যদি ফাস্ট না হয়, আপনার এত অপটিমাইজেশন করেও কিন্তু কোনো লাভ হবে না। কি বলছি বুঝতে পারছেন? দেখেন দ্বিতীয়বার দেওয়ার সাথে সাথে কিন্তু সময় লাগে নাই। অথবা আমি ক্লোজ করে দেই, আমি আবার ওপেন করি। ওপেন করার পরে এই যে লোডিং নেওয়া শুরু করছে, কতক্ষণ সময় লাগছে, ধাপ করে পুরোটা একসাথে চলে আসছে। এই যে ছবিগুলোকে, এটা কিন্তু সবগুলো অপটিমাইজ হয় না, এটা কিন্তু আরো ফাস্ট হবে, কারণ আমরা জাস্ট ইমেজগুলোকে মাত্র অপটিমাইজ করতে দিছি। সো অপটিমাইজ করতে কিছু সময় তো লাগবে। এই যে দেখেন ক্যাশিং ফাইল হচ্ছে 54টা ফাইল ওরা ক্যাশিং করছে মাত্র, তার মানে এটা স্পিড আরো বাড়বে। অপটিমাইজেশন করছি তো আমরা, সাথে সাথে সবগুলো ইফেক্ট পড়ে নাই। সাইজ হচ্ছে মাত্র 5.54 MB, যেগুলো আপনাদেরকে ডিলিট ক্যাশ করে করে রাখতে হবে, তা না হলে প্রচুর হিউজ ক্যাশ জমা হয়ে যাবে। স্যার ক্যাশটা কি? কি হলো তো, কি এটা কি পাঠাইছে বুঝলাম না তো।